আমন্ত্রণ সবাইকে সরাসরি বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে পূরবী জুয়েলার্স। দর্শক, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। আস্থাভাজন শেখ হাসিনা সরকারের আকস্মিক পতনের পর বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। এরপর সনাতনীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যমে সংঘবদ্ধ প্রোপাগান্ডা, আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতের উগ্রবাদীদের হামলা সহ নানা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্ক ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে ঠেকে যায়। সবশেষ সীমান্ত ইস্যুতে সম্পর্কের আরও এক ধাপ অবনতি ঘটে। সম্প্রতি বাংলাদেশের ৩টি জেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাংলাদেশের বর্ডার গার্ড তথা বিজিবি আপত্তি তোলে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে। সীমান্ত ইস্যুতে উত্তেজনার মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সর্বশেষ পরিসংখ্যান বলছে ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফের গুলিতে ও নির্যাতনে অন্তত ৬০৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুধু ২০২৪ সালেই বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ৩০ জন বাংলাদেশি। এমন একটি বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনার বিষয়। সীমান্ত হত্যা প্রতিরোধের বাংলাদেশ চাই। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর AKM মতিনুর রহমান এবং টিভেন 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, এবং আমাদের সঙ্গে অনলাইনে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে। আজকের যে আলোচ্য বিষয়, যে সীমান্তে যা হচ্ছে, সীমান্ত হত্যা কিংবা ভারতের যে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে অবস্থা আমরা লক্ষ্য করছি, এই প্রসঙ্গে আপনার যে ভাবনা বা প্রশ্ন আছে সেটি আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে নাজমুল আশরাফ ভাই আসতে চাই যে ভারতের এই যে উগ্রবাদী যে মনোভাব, বিশেষ করে বিগত সরকারের পতনের পর সেখানের গণমাধ্যম যে অবস্থা শুরু করেছিল, এখনও সেই প্রোপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে, কিংবা সরকারি বা বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দলের পক্ষ থেকে যে বাস্তবতা আমরা লক্ষ্য করলাম, সর্বশেষ সীমান্তে যে অবস্থাটি এসে দাঁড়ালো, এর পিছনের প্রেক্ষাপট কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি সূচনা বক্তব্যে মোটামুটি একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন। ৫ই আগস্টের পরে কি হয়েছে, এমনকি এর আগেও কি হয়েছে। ৫ই আগস্টের আগে টানা ১৬ বছর আমরা দেখেছি আমরা কিভাবে ভারতের কাছে নতজানু ছিলাম। ভারতের কোনো অন্যায়ের প্রতিবাদ তো দূরের কথা, ভারতকে যা খুশি আমরা দিয়ে দিয়েছি, কোনো কিছু বাদ রাখি নাই। মানে একটা দেশের আরেকটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্কে যে ধরনের বার্গেনিং ইস্যুস থাকে, সেগুলো আমরা কোনো কিছুই আর হাতে রাখি নাই। করিডোর থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, চাকরি বাকরি থেকে শুরু করে সব কিছু আমরা তাদের হাতে তুলে দিয়েছি। এবং একের পর এক অন্যায় করে যাওয়ার পরও সেগুলোর প্রতিবাদ আমরা করি নাই। বরং আমি নিজে সাক্ষী, যখন ভারত কোনো অন্যায় করত, বিশেষ করে ধরেন সীমান্তের ঘটনা, সীমান্তে একটি হত্যাকাণ্ড ঘটালে পরে আমাদের তখনকার সরকার চুপচাপ থাকতো, কথা বলতে লজ্জা পেত। প্রশ্ন করলে তারা যে জবাব দিত, সাংবাদিকরা প্রশ্ন করলে সাংবাদিকরা যে জবাব দিত, তখনকার সরকার, তখনকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, তাতে মনে হতো যে এনারা বাংলাদেশের মন্ত্রী না, এরা ভারতের মন্ত্রী। কারণ ভারত যে বয়ানটা দিত এই সীমান্তে হত্যা থেকে শুরু করে অন্য সব ব্যাপারে, আমাদের মন্ত্রীরা সেই কথাই বলতো। ওরকম একটি বাস্তবতার প্রেক্ষিতে যখন বাংলাদেশ এখন ভারতের এই অন্যায় প্রতিবাদ করছে, রুখে দাঁড়াচ্ছে, বাংলাদেশের আপামর জনগোষ্ঠী ভারতের প্রশ্নে একাট্টা। ভারত আমাদের সাথে কি আচরণ করে, গত ১৬ বছর কি করেছে বা তার আগেও বা কি করেছে, সে ব্যাপারে যদি আপনি গণভোট নেন, আমার তো ধারণা আওয়ামী লীগেরও বহু মানুষ হয়তো বলবে যে না, ভারতের অন্যায় মেনে নেওয়া উচিত না। যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার জন্য, ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় টিকে থাকার জন্য তারা অনেক কিছু মেনে নিয়েছে। কিন্তু সেই দলেও তো কিছু বিবেকবান মানুষ আছে, তাদের মধ্যেও তো কিছু দেশপ্রেমিক মানুষ আছে, তারাও নিশ্চয়ই বলবে না যে ভারতের অন্যায় মেনে নেওয়া উচিত। এখন ৫ আগস্টের পর আমরা তাদের যে ভূমিকা দেখলাম, ভারতের সরকারের, ভারতের রাজনৈতিক দলের, ভারতের গণমাধ্যমের, খুবই ন্যাক্কারজনক। যাচ্ছে তাই মিথ্যাচার অভিযোগ যাতাখুশি করছিল। এবং এই যে তারা একটা পাপেট গভর্নমেন্ট এখানে প্রতিষ্ঠা করেছিল, যার মাধ্যমে তারা ব্যাপক সুবিধা পেত,
কোনো কিছু না দিয়ে সবকিছু পেত, সেই সরকারটি জনগণ আন্দোলন করে উৎখাত করেছে, এটা মানতে তাদের বেশ কিছুদিন লেগেছে। এরপরে আমরা একটা পর্যায়ে মনে হলো তারা সেই বাস্তবতা বুঝতে পেরেছে যে না, বাংলাদেশকে আর যেন তেনভাবে দমন করে রাখা যাবে না, শোষণ করা যাবে না, আপনার পদানত রাখা যাবে না। তখন তাদের যে পররাষ্ট্র সচিব আসলেন বাংলাদেশে, এসে আমাদের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র সচিব তাদের সাথে বৈঠক করলেন এবং তারপরে যা বললেন, এরপরে আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রী যা বললেন, পররাষ্ট্র সচিব যা বললেন, তাতে মনে হচ্ছে যে না, তারা একটা মানে স্বাভাবিক অবস্থায় বোধহয় ফিরে আসছে, বোধোদয় হয়েছে। মোটেও হয় নাই, ওগুলো হয়তো একটা কৌশল ছিল। এখন দেখেন সীমান্তের ঘটনা, আপনি সীমান্তের হিসাব দিয়েছেন, সাম্প্রতিককালে মানে 5ই অগাস্টের পরেও তো 10-12 জনকে মারা, 30 জনকে মারা হয়েছে। তার মানে হচ্ছে তাদের যত রকমের অন্যায়, তার মধ্যে জঘন্য অন্যায় হচ্ছে সীমান্তে নিরীহ মানুষ হত্যা করা। সেই কাজটি তারা চালিয়ে যাচ্ছে এবং এখন করছে। এই বাস্তবতায় বাংলাদেশের এই অবস্থানের পরেও তার মানে মনে হচ্ছে কোনো বোধোদয় তো দূরের কথা, কোনো তোয়াক্কাই করছে না। তার মানে হচ্ছে যে তারা আসলে একরকম উস্কে দিচ্ছে। এখন উস্কে দেওয়াতে তাদের কি লাভ হবে আমরা জানি না। তাদের যে ক্ষতি হওয়ার এরই মধ্যে হয়েছে, তারা ভিসা বন্ধ করাতে, এই পর্যটকের মাধ্যমে, তাদের লোকজন বৈধ অবৈধভাবে এখানে কাজ করার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে তারা যে আয় রোজগার করত, তাদের ব্যবসায়ীদের কথা, দোকানদারদের কথা, বিভিন্ন পর্যায়ের লোকজনের কথা শুনে তো এটা আমরা জানতে পেরেছি যে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দুটি দেশ কিন্তু ভিসা চালু করার ব্যাপারে ভারতের যে বক্তব্য, সেটাকে কোড আনকোড করলে এরকম দ্বারা যে সম্পর্ক স্বাভাবিক না হলে তারা রেগুলার ভিসা কার্যক্রম চালু করবে না। এখন তাদের ভাষায় সম্পর্ক স্বাভাবিক কি? আমরা যেটা বুঝি সম্পর্ক স্বাভাবিক হচ্ছে আপনি আমাকে সম্মান করবেন, আপনাকে আমি সম্মান করব। আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আপনি একটা স্বাধীন রাষ্ট্র। আমার যে অধিকার সেটা আপনি নিশ্চিত করবেন, আপনার অধিকার আমি নিশ্চিত করব। কোনো একটা বিষয়ে যখন চুক্তি হবে, আলোচনা হবে, বোঝাপড়া হবে, সেই ক্ষেত্রে আমাদের দুপক্ষেরই আপনার উইন উইন সিচুয়েশন যেটাকে বলে, দুপক্ষেরই জিত থাকবে। বা আমি এই জায়গায় ছাড় দিলাম কিন্তু ওই জায়গায় আমি পেলাম, আপনি এখানে ছাড় দিবেন ওই জায়গায় পাবেন। এই বিষয়গুলো হলে পরে একটা স্বাভাবিক সম্পর্ক বলা যেতে পারে। তাদের এই জায়গাতে নাজমুল আশরাফ ভাই, যেহেতু ভারত ভিসা কার্যক্রমের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, একটা বলা যেতে পারে, আমি তো মনে করি এটা ভালো হয়েছে। না, ভালো হয়েছে এই কারণে, কি অর্থে ভালো হয়েছে? কি অর্থে ভালো হয়েছে? কিছু মানুষ অযথাই ভারতে ঘুরতে যেত, বেড়াতে যেত, কেনাকাটা করতে যেত, চিকিৎসার বিষয়টা একটা বাস্তবতা। নিশ্চয়ই আমরা যখন ওই সুযোগ থেকে বঞ্চিত হব ভারতের চিকিৎসা, বাংলাদেশে আমরা সেই চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে বাধ্য হব। আমাদের জনগণের মধ্যে একটা অনুভূতি আছে যে আসলে এই প্রসঙ্গে সেয়ানে সেয়ানে লড়াইটা হওয়া উচিত। বাংলাদেশেও কি আসলে সরকার বা ঘোষণা দিয়ে ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করবে কিনা, না সেটা জনগণের মধ্যেই আলোচনা আছে। আপনি কি মনে করেন? সেরকমটা আছে এই কারণেই যে তারা যখন ঢিল মারছে তখন পাটকেলটি দেওয়া উচিত এরকম বলছে। কিন্তু আমরা অপ্রতিবেশী সুলভ আচরণ করব না, আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করব। আমরা কি আমাদের অধিকার সম্মানটাকে নিশ্চিত করতে চাই। ঢিলের পরিবর্তে ঢিল দেব না ইলিশ পাঠাবো? না, দেখেন এই যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, অন্তর্বর্তী সরকার, এই গণঅভ্যুত্থানের পরে, এত মানুষের প্রাণহানির পরে, এত মানুষ হতাহত হওয়ার পরে, এরপরে এই সরকার এসে যা করছে, অনেক ক্ষেত্রে এই সরকার প্রশংসা দাবিদার। এখন যেভাবে প্রতিবাদ করা হচ্ছে, যে শক্ত অবস্থানে, এটা সরকার কৃতিত্ব দাবি করতে পারে এবং সেটা করতে সরকার বাধ্য, তা না হলে জনগণই খেপে যাবে। আবার এই যে ইলিশ দিলাম, নানানভাবে ছাড় দিলাম, নরম নরম কথা বললাম, এইটার মাধ্যমে তো মনে হয় যে তারাও কি আবার পদোন্নত হচ্ছে, এরকম একটা আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে আছে। ফলে এই সরকারের ভূমিকা প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে খুব সঠিক হয়েছে আমি বলবো না, কোনো কোনো ক্ষেত্রে সমালোচিত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে আমরা আগের মতোই একেবারে মানে কি বলবো, তাদের কাছে খুব ভালো থাকতে চাই বা আমরা মানে খুব দুর্বল এরকমটা দেখা যায়। এবং যেই মানুষগুলো এই কাজ করেছে, যে কথা, যারা এই কথাগুলো বলেছে, যারা ইলিশ পাঠিয়েছে, ইলিশ পাঠানোর পক্ষে কথা বলেছে, সেই মানুষগুলো ফ্রিতে পাঠায়নি, বিক্রি করেছে। ফ্রিতে পাঠায়নি, বিক্রি করেছে। না, বিক্রি করেছে, আমাদের চাহিদা পূরণ হওয়ার পরে বিক্রি করবে তেমন। আপনি যখন পাঠিয়ে দিয়েছেন ওখানে, তাদের আবদার মানতে গিয়ে আমাদের এখানে তো জিনিসের দাম, ইলিশের দাম বেড়ে গেছে, তাহলে আমার স্বার্থটা থাকলো। আমার স্বার্থ কই থাকলো? নাজমুল আশরাফ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল ভাই, আপনার কাছে আসতে চাই। সরকার এই ভারতের 5ই আগস্টের পরে ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে বা বিষয়ে যে বর্তমান আমাদের সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে, সেটি মিশ্রভাবেই দেখছেন নাজমুল আশরাফ ভাই। কিন্তু যে জায়গাগুলোতে আমাদের তোষামদ হয় এরকম যে ব্যবস্থাগুলোর কথা বললেন, সেই জায়গাগুলো কি ভূ রাজনীতির প্রেক্ষাপটে এমনটাই চলতে হবে, সেটিকে আপনাদের মনে হয় বা আপনার মনে হয়? সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস স্বীকার করে নিতেই হবে যে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক একদম গিরিখাতের একদম কিনারে এসে পৌঁছেছে, যেটাকে তলানি বলছেন। তা মূলত আমাদের এখন
উভয় দেশের ক্ষেত্রে অত্যন্ত সংযত আচরণ না করলে উভয় দেশ আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং সম্প্রতি সীমান্ত এলাকায় যে ঘটনাটা ঘটছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সেই জুলাই আগস্টে যে পতন সরকারের, তারপর থেকে ভারত এটা মেনে নিতে পারছে না। এটা এর থেকে বড় কূটনৈতিক পরাজয় ভারতের ইতিহাসে হয়েছে কিনা সন্দেহ। তো সুতরাং এত বড় একটা অপমান করা, এটাকে বলা যায় একদম অপমানকর কূটনৈতিক পরাজয়। তো সেই যে সেই শকটা এখনও কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু আমরা আশা করেছিলাম যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এত মানে অর্বাচীনের মতো কূটনৈতিক আচরণ করা হবে, এটা আসলে ধারণার বাইরে। কারণ সীমান্তের ক্ষেত্রে যেটা ভূ রাজনীতিতে একটা বড় প্রভাব পড়বে। দেখুন, ভারতের কোনো ভালো বন্ধু নেই, যত প্রতিবেশী দেশ আছে কারোর সাথেই ভালো সম্পর্ক নাই। দাদাগিরি করতে গিয়ে সকল বন্ধুদের হারিয়ে সবাইকে, বিকজ তারা যেটা পররাষ্ট্র নীতিতে যেটা ফলো করে সেটা হচ্ছে চাণক্য কৌটিল্যের পলিসি। চাণক্য কৌটিল্যের পলিসির একটা মূল বিষয় হচ্ছে কিপ দ্য নেইবারস ইন ডিস্টারবেন্স। সো আপনার এইটা করতে গিয়ে এখন বন্ধু তো সবাইকে হারিয়েছে, সর্বশেষ হারিয়েছে বাংলাদেশকে। এখন পাবলিক পারসেপশনটা বুঝতে হবে। এখন ভারত যদি না, এই পাবলিক পারসেপশন আসার আগে একটু ভারতের যারা আসলে ভূরাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে, আমাদের সরকার নিয়ে যাদের পর্যালোচনা করে, লেখালেখি করেন, কথা বলছেন, তারা এখনও কিন্তু আমাদের এই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তারা বলছেন ওয়েট অ্যান্ড সি। এখন এই ওয়েট অ্যান্ড সি মানেটা কি? আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে ভারত এখন যে স্ট্র্যাটেজি ফলো করছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বড় ধরনের কোনো সমঝোতায় যেতে চাচ্ছে না। ইতোপূর্বে যখন মানে আওয়ামী লীগ বাদে যে সরকারগুলি ক্ষমতায় ছিল, বিএনপি সরকার, আমি 3টা ঘটনার কথা বলি। 1975 সালে যখন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো, তখন বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন সমর সেন। উনি ভারতে ছিলেন, খুব তড়িঘড়ি করে বাংলাদেশে আসলেন। আসার পরে খন্দকার মোস্তাকের কাছে বললেন যে 15ই আগস্টের ঘটনা আমাদের যতই ব্যথিত করুক না কেন, কিন্তু আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চাই। একইভাবে 91 সালে মুচকুন্দ ওবে এসে বললেন যে ঠিক আছে, আমরা সম্পর্ক কন্টিনিউ, মানে যখনই বিএনপি ক্ষমতায় আসছে সাথে সাথে স্পেশাল এনভয় এসে, কূটনৈতিক এনভয় এসে বাংলাদেশ গভর্নমেন্টকে প্রতিশ্রুতি দিয়েছে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক কন্টিনিউ করতে চাই। এইবারই একটা ব্যতিক্রমধর্মী সময়, যেখানে আমরা দেখলাম ভারতের সরকারি পর্যায় থেকে শুরু করে রাজনৈতিক দল, মিডিয়া, এমনকি জনসাধারণ। না, তার মানে কি ভারত কি এই বর্তমান যে সময় আছি সেই সময়ের পরিবর্তে সামনের সময়টা দেখছে, বা সামনের সময়টার আলোকে বর্তমান বাস্তবতা বিচার করছে? না, সামনের সময় বলতে আমি যদি স্পষ্ট করি, নির্বাচন হবে, নির্বাচনের পরে রাজনৈতিক দল সরকারে আসবে, রাজনৈতিক দল যেটি ভারতের সেনাপ্রধান কিন্তু একটা কথা বলছে, রাষ্ট্রীয় প্রসঙ্গে নির্বাচিত সরকারের সাথেই কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেনাপ্রধান যেটা বলেছেন, জেনারেল উপেন্দ্র যেটা বলেছেন, তার মধ্যে এই কথাটাই যদি আমি একটু নেগেটিভ ধরি, বাকি কিন্তু পুরোটাই পজিটিভ ছিল। ভালো কথা, ভারতের সাথে আমাদের বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু করে দিয়েছেন, ভালো সম্পর্ক রাখতে হবে। আচ্ছা দেখুন, আমার কাছে মনে হচ্ছে যেটা বাংলাদেশের সাথে বর্তমান যে আচরণ, ডিপ্লোম্যাটিক আচরণটা করা হচ্ছে, এটা মূল কারণ হচ্ছে ভারতের আগামী নির্বাচন। বাংলাদেশকে যদি একটি ভারতের নির্বাচন, বাংলাদেশ না, বাংলাদেশের নির্বাচন যেই আসুক না কেন, ভারত তার স্বার্থেই সম্পর্ক কন্টিনিউ করবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যেমন 2023 সালে ভারতের রপ্তানি হয়েছে $777 বিলিয়ন। হ্যাঁ, তার মধ্যে বাংলাদেশে আসে $13 বিলিয়ন। এটা আনুপাতিক হারে 1.5 হার। এটা কোনো টাকাই না। হ্যাঁ, ভারত কিন্তু ঝুঁকি নিয়েছে। এই রপ্তানি তারা বন্ধ করে হলেও, এই রপ্তানি বন্ধ করলে বাংলাদেশকে শিক্ষা দিতে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য যে মেজরগুলি, আপনি দেখুন এই কিছুদিন পরে কিন্তু 150 বছরের ভারতবর্ষ উদযাপন করার পরিকল্পনা ভারত নিয়েছে। প্রথমবার একটা পজিটিভ উদ্যোগ নিল, যেখানে পাকিস্তান থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে অবজারভার হিসেবে অনেকে ডাকছে, বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। খুব সম্ভবত বাংলাদেশ এটা অ্যাভয়েড করছে। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আপনি উপরে স্ট্র্যাটেজিক্যালি আপনি এরকম সম্প্রীতির কথা বলবেন, কিন্তু সীমান্ত এলাকায় যে ঘটনাটা ঘটছে একেবারে অর্বাচীনের মতো কাজ। সীমান্তের ব্যাপারে আমাদের 4টা চুক্তি আছে ভারতের সাথে, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে 0 লাইনের 150 গজের মধ্যে কেউ কখনো যেতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। ওয়ারেজ 5টা সীমান্ত এলাকায় তারা কাঁটাতারে বেড়া দিতে শুরু করেছে, এবং গত 2 দিনের 3 দিনের প্রতিবাদে এবং স্থানীয় জনগণ এবং ওখানে ফোর্স ডেভেলপমেন্ট করা, বাংকার করা, এভাবে করে 3টাতে বন্ধ হয়েছে, এখনও কিন্তু 2টা বন্ধ করেনি। এটা কিন্তু স্পষ্টভাবে উস্কানিমূলক এবং সীমান্ত আইন আছে তার লঙ্ঘন। এটা ভারত করেছে। বাট এর মধ্যে আমরা ভুলে গেলে হবে না, গত সপ্তাহে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে 50,000 মেট্রিক টন চাল আমদানির।
সুতরাং এই বিষয়টা চলতেই হবে। এই দেশ যদি কোনো দেশ যদি মনে করে যে আমি এটা বন্ধ করব, আমাদের পক্ষ থেকে হৃদ্যতার কোনো ঘাটতি নাই, কিন্তু সেটা সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে। অবশ্যই এবং একটা জিনিস হলো কি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, এটা কোনোদিনই উইন উইন ছিল না। এটা সবসময় 90% ভারতের পক্ষে ছিল, 10% আমাদের। এখন হয়তো সময় এসেছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে, ঘুরে দাঁড়ানোর সময় আসছে, বাট আমরা ঘুরে দাঁড়াতে পারবো কিনা সে ব্যাপারে আমি থেকে যাচ্ছে। নিশ্চয়ই আমরা এই প্রশ্নটি নিয়ে আমি আলোচনা শুনবো। তার আগে সাইফ মুস্তাফিজ আপনার কাছে আসতে চাই, যেটি সাধারণ মানুষের যে বক্তব্য, আপনারা সাধারণ মানুষের সাথে বিভিন্ন তো জনসংযোগ করছেন, মানুষের কাছে যাচ্ছেন, সংস্কারের প্রশ্ন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ধরন কেমন হবে, জনগণের যে ভূমিকার প্রসঙ্গ, আগামী দিনে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবেন সেই সরকারের ভূমিকা কেমন হবে, অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কেমন থাকবে, এই প্রসঙ্গগুলোকে সামনে এসে শিক্ষার্থীদের যে দুটি প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনারা আলাদা করে কিছু ভাবছেন কিনা? দেখেন, আমরা কিন্তু আসলে মানে ভারত বিষয়ে, মানে দিল্লির যে আগ্রাসন, এই বিষয়ে আসলে আমরা প্রথম থেকেই সোচ্চার ছিলাম। যখন আসলে অন্যান্য দলগুলাও কথা বলতে ভাবতো, সেখানে আমাদের আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনারা কিন্তু নিজেরা আন্দোলন করেছে। ফেলানি হত্যা আন্দোলন বলেন বা এরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আন্দোলন হয়েছে। তো ছাত্রদের ওই সেন্টিমেন্টের জায়গাটা সবসময় ছিল, এবং তারা মনে প্রাণে বিলিভ করে যে আমাদের প্রতিবেশীর সাথে একটা সম্পর্কের জায়গা থাকবে, অবশ্যই বন্ধুত্বের, কিন্তু আসলে গোলামির ওই জায়গাটা আসলে কখনোই আমরা চাইনি। সেই জায়গাটা থেকে আমরা সবসময় একতাবদ্ধ, এবং যখন আসলে এই আন্দোলনটি আমাদের সফল হয়েছে, সেই জায়গায় আপনারা তারপরেও দেখতে পারবেন 5 আগস্টের পরে কিন্তু আসলে সীমান্তে প্রায় 9 জন, অ্যাকুরেট যে হিসাবটা 9 জন হচ্ছে মারা গেছেন। তো সেই জায়গাটা থেকে আমরা মানে এই জায়গাটা খুবই হতাশ যে বর্তমান সরকার এই বিষয়ে আসলে কতটা কঠোর পদক্ষেপ নিতে পারছে, এবং আমরা সরকারকে সেই বার্তাও দিয়েছি যেন তারা সেই ক্ষেত্রে কঠোর একটি পদক্ষেপ নেয়। এবং জনগণের যে কথা বলছেন আকাঙ্ক্ষা, জিরো সীমারেখায় যে তারা কাঁটাতার নির্মাণ করছে চাঁপাইনবাবগঞ্জে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটি রাইজিং অনুষ্ঠান ছিল, সেই সময় আমরা 3 জন রাজশাহী বিভাগের হয়ে আমরা উপস্থিত ছিলাম। সেখানে আমাদের যেই জনসমাগম হওয়ার কথা ছিল সেটার প্রায় 50% হয়নি, কারণ তারা আসলে সেই সীমারেখার ওইখানে প্রতিবাদ করতে চলে গেছে। এবং বাংলাদেশের মানুষ যে আসলে নিজেদের জায়গা থেকে কতটা কঠোর এবং নিজেদের কোনো ভূমি যে তারা ছাড়তে রাজি নয়, এটি বার্তাটা আসলে মানে সবাইকে দিয়ে দিয়েছে। মানে এই ঘটনার পরে নিশ্চয়ই আপনার মনে আছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে কিন্তু সরকার তলব করেছিল, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেক্ষেত্রে প্রণয় ভার্মার যে বক্তব্য যে এটি আগে থেকেই একটা সিদ্ধান্ত আছে সীমান্তে কাঁটাতারের প্রসঙ্গে, এটি ভারত দিবে, সেক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে তারা সহযোগিতামূলক ভূমিকা প্রত্যাশা করে। এটিকে একটা কূটনৈতিক হুমকি কিনা? এটা তো অবশ্যই কূটনৈতিক হুমকি, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমানে আমরা যারা আছি, বাংলাদেশের জনগণ যারা আছে, তারা আসলে এই হুমকিগুলোকে ওইভাবে ভয় পাচ্ছে না। এবং আমাদের মানে কথাটাও স্ট্রেইট যে আমরা কোনো অংশ আমরা ছাড় দিব না। আমাদের বিগত সময়গুলোতেও দেখা গিয়েছে যে হত্যাগুলো হয়েছে সীমান্তে, পরবর্তীতে অনেকগুলো হত্যা বলেছে এই পুকুরে ডুবে মারা গেছে, কিন্তু আসলে দেখা গেছে স্পিড বোট দিয়ে আসলে মেরে ফেলা হয়েছে। আমাদের ধান ক্ষেতের মধ্যে মানুষকে মেরে ফেলা হয়েছে, একদম গরু ছাগলের মতো করে মানুষ মেরে ফেলেছে, এবং পরবর্তীতে তারা বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছে। এইসব লোক ভোলানো অজুহাত বাংলাদেশের মানুষ আর কখনোই মানবে না, প্রশ্রয় দেবে না। সেই জায়গায় আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আমরা তাদেরকেও বলতে চাই যে বাংলাদেশের মানুষ এই ব্যাপারে সোচ্চার, এবং সেই বার্তা দিল্লিকে যেন দেওয়া হয়, সেই বার্তাই যাতে দিল্লিকে দেওয়া হয়। সাইফ মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। আসছে যে নাসিরউদ্দিন অসীম ভাই, আপনার আলোচনা শুনতে চাই। নিশ্চয়ই আপনি আমাদের সম্মানিত আলোচকদের আলোচনা শুনেছেন, যেটি আমাদের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমাদের শামীম কামাল ভাই বলছিলেন যে আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, সেক্ষেত্রে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা কিংবা তাদের যে অনুভূতি, এই অনুভূতির প্রেক্ষাপটগুলো যখন রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় এসেছে বা দায়িত্ব নিয়েছে দেশ শাসন বা সেবার, যেভাবে আমরা দেখি, তখনই আসলে এক ধরনের নতজানু প্রক্রিয়ার প্রেক্ষাপট শুরু হয়েছে, বা সেখান থেকে আসলে আমাদের এই তোষামত করার যে প্রক্রিয়া, সেটি সামনে রেখে ক্ষমতার প্রশ্নে এই জায়গা থেকে শামীম কামাল ভাই যে সন্দেহ, আসলে সামনের দিনে কি অবস্থা হবে, এখন সামনের দিনে নির্বাচন হবে, কোনো রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই স্পিড ধরে রাখতে না পারে, তাহলে এখন যে সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দলের কথা আমি বলতে চাই, বা নাগরিক সমাজের পক্ষ থেকে যে সাহস এবং সোচ্চার ভূমিকা দেখানো হচ্ছে, এর ধারাবাহিকতার জায়গাটি ধরে রাখতে না পারলে কি অবস্থা দাঁড়াবে? অসীম ভাই। ধন্যবাদ আপনাকে।
আলোচক যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার সম্মানিত আলোচক বন্ধুদের যে বক্তব্য শুনেছি তার থেকে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে সামনের দিকে যে রাজনৈতিক দলের সরকার যদি আসে তাদের অবস্থানটা কি হবে আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে। এর আগেও তো আপনার সরকার ছিল বিভিন্ন সময়, 15 বছর ধরে আপনারা নতজন পররাষ্ট্র নীতির কথা বলেছেন, আপনারা আমাদের স্মরণ আছে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। ও ধরনের একটা সম্পর্ক কখন সম্ভব হয়? শুধু কি রাজনৈতিক দলের সরকারই এটার জন্য দায়ী, নাকি আপনার সিভিল সোসাইটি, একাডেমিক, আপনার ইন্টেলেকচুয়ালস, সাংবাদিক, প্রত্যেকে কিন্তু আমরা দায়ী। এটার জন্য শুধু রাজনৈতিক দলের সরকারকে কেন দায়ী করা হবে? বাংলাদেশের রাজনৈতিক দল তো ক্ষমতায় থাকে, তাদেরই তো আসলে এক্ষেত্রে ন্যায্যতার প্রশ্নে কাজ করার সুযোগটি বেশি। আমি একটা কথা বলি, রাজনৈতিক দল সবকিছু কিন্তু সব সময় পারে না। আরেকটা কথা বলি, রাজনৈতিক দলের সরকার যখন থাকে তখন সামাজিক যে কোনো আন্দোলন যখন প্রতিরোধ গড়ে তোলা হয়, দল মত নির্বিশেষে জনগণ সকল ক্ষমতার উৎস, সংবিধানের এই 7 অনুচ্ছেদের কথাটা যদি আমরা মনে করি বা মনে রাখি, তখন সেটাই কিন্তু প্রিভেল করার কথা। কিন্তু আমরা বিগত 16 বছরে সেটা দেখিনি। বাংলাদেশের জনগণ শতকরা 70% উপরে ভারত বিরোধী ছিল। তার কিছু কারণ আছে। 2014 সালের নির্বাচনের পূর্বে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে যে সমস্ত কর্মকাণ্ড করেছিলেন, যে সমস্ত বক্তব্য দিয়েছিলেন, সেটা নির্বাচনকে কতটুকু প্রভাবিত করেছিল তার থেকে বোঝা যায় যে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক কোথায়, কোন তলানিতে গিয়ে ঠেকেছিল। আমরা এমনটা নতজানু হয়েছিলাম। আপনি সংবাদ মাধ্যমের কথা বলেন, আমরা তো এখন বলি এগুলো কি মিডিয়া হাউস। ওই যে রুপার্ট মার্ডক মিডিয়া মুঘল, বাংলাদেশে তাই হয়েছে। কিন্তু আপনার সংবাদপত্র কিংবা সংবাদ মাধ্যম, বিশেষ করে স্বাধীন সংবাদ মাধ্যম, ওটাকে বলা হয় যে আপনার দর্পণ, যেটা প্রতিফলন বা প্রতিচ্ছবি, আমরা তো সেটা পাইনি। সাধারণ জনগণ বিরুদ্ধে থাকলেও আমরা তো প্রকাশ করতে পারিনি সরকার কি করলো বা সরকার কি করলো না। সরকারের ক্ষমতার উৎসটা হচ্ছে জনগণ। যেখানে জনগণের কোনো প্রাধান্য নেই, যেখানে কোনো মূল্য নেই, সেখানে সরকার তো নিরর্থক একটা বিষয়। সেই অবস্থা থেকে আমরা উত্তরণটা চাই না। এখন সেই জায়গাতেই প্রশ্ন, অসীম ভাই, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই, সেই জায়গাতেই প্রশ্ন যে রাজনৈতিক দলের সরকার থাকলে তারা ভিতরে ভিতরে অনেক কিছু কম্প্রোমাইজ করে, জনগণ বা গণমাধ্যম বা বুদ্ধিজীবীদের দিকে তাকিয়ে থাকে এখান থেকে একটা প্রতিবাদ আসুক, সেটা দেখিয়ে বা সেটাকে সামনে এনে তারা সেটাকে সংস্কারের চিন্তা করবে বা করে। আমি ওটা ডিপ্লোম্যাটিক আর্ট, ওটা আর্ট অফ ডিপ্লোমেসি, সেটা এক জিনিস। ভৌগোলিক ভাবে একটা রাষ্ট্র যত বড়ই হোক না কেন, সার্বভৌমত্ব বিষয়টা কিন্তু, সার্বভৌমত্বের বিষয়টা কিন্তু 1:1, যে ভারত একটি রাষ্ট্র এক, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এক। ওদের জনসংখ্যা কয়েকশো কোটি, আমাদের জনসংখ্যা 20 কোটির মতো। আপনি জনসংখ্যা কিংবা ভৌগোলিক অবস্থানের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব নির্ভর করে না। সার্বভৌমত্বটা নির্ভর করে সে দেশের জনগণ, সে দেশের প্রতিটি প্রতিষ্ঠান, সে দেশের সংবাদ মাধ্যম, সে দেশের বুদ্ধিজীবী এবং অংশীদার, জনগণের অংশীদার যেটাকে আমরা বলি সরকার, তাদের দৃষ্টিভঙ্গির উপরে। আপনি যদি ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র যাদের একটা দুর্নাম রয়েছে, আমি প্রকাশ্যে বলি, আপনি শ্রীলঙ্কার কথা বলেন, নেপালের কথা বলেন, ভুটানের কথা বলেন, প্রত্যেকটা দেশেই কিন্তু ভারত তাদের একটা ঔপনিবেশিক যে চাপ প্রয়োগ করা সেটা করে এসছে ঐতিহাসিকভাবে। অনেকে কিন্তু বেরিয়ে এসছে। আমি দেখেছি শ্রীলঙ্কার কথা বলেন, নেপালের কথা বলেন, কিন্তু আমরা বাংলাদেশ পারিনি। তার কারণটা কি? যে ভারতের সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের জনগণের সঙ্গে হয়নি, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে হয়েছে, যার কারণে আমাদের পররাষ্ট্রনীতি ছিল নতজানু। আমরা সেটা থেকে বেরিয়ে আসতে চাই। জনগণ চাইলে যে কোনো কিছুই আপনার চ্যালেঞ্জ করা বা মোকাবেলা করা সম্ভব।
নো ম্যানস ল্যান্ডে তো কারোরই আপনার যাওয়ার কথা না। তো সেখানে আপনার সেই সীমানায় ডিঙ্গিয়ে বাংলাদেশের সীমানায় এসে আপনি কাঁটাতারের বেড়া দেবেন, এটা তো কূটনৈতিক শিষ্টাচার, এটা তো আইনের লঙ্ঘন। আমি আজকে দেখেছি যে আমরা গত দুদিন আগে দেখেছি যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক আজকে আবার দেখা গেছে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছেন। এটা তো আপনার এই যে উত্তেজনাটা যে তৈরি হয়েছে, এটা প্রশমনের জন্য আমি মনে করি যে কূটনৈতিকভাবে আপনার আলোচনা চালানো প্রয়োজন এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনাটি আছে যে ভারতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে যে তলব করলো, এই তলবের পিছনে কি মতলব সেটা নিশ্চয়ই আমরা গণমাধ্যমের সূত্র দিয়ে জানতে পারবো। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই, অসংখ্য ধন্যবাদ। ডক্টর এ কে মতিউর রহমান স্যার, দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে এই যে পররাষ্ট্রনীতি, সেটি গত 15 বছরে, যেটি অসীম ভাই বললেন যে একটা নতজানু নীতিতে পরিণত হয়েছে, এবং সেই নতজানু নীতি থেকে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় যে আমাদের পররাষ্ট্রনীতির যে চর্চা করার প্রসঙ্গে আমাদের যে কূটনৈতিক যে লড়াইয়ের যে প্রসঙ্গ বা যেটি প্রচেষ্টা বা যে ব্যবস্থা থাকা দরকার, সেটিও বা কতটুকু দেখছেন? সরি, ধন্যবাদ তৌহিদ আপনাকে এবং সেই সাথে সম্মানিত সহ-আলোচক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু আপনার এই প্রশ্নের উত্তরের আসার আগে একটু পেছনে ফিরে যেতে চাই। জি, অলরেডি আমাদের সহ-আলোচক তারা তাদের তথ্য দিয়েছেন এবং অসীম ভাই বলেছেন 1947 সাল, আপনি লক্ষ্য করবেন সেই সময় জওহরলাল নেহরুর নেতৃত্বে একটা রেজুলেশন হয়েছিল, এটা রেকর্ডেড। সেখানে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ জিজ্ঞেস করেছিলেন যে একদিকে ইস্ট পাকিস্তান আর একদিকে ওয়েস্ট পাকিস্তান, মাঝখানে হচ্ছে ভারত, তাহলে হোয়াট উইল বি হ্যাপেন নেক্সট? তখন তার উত্তরে বলেছিলেন ইটস এ ফর দ্য টাইম বিং। তার মানে বাংলাদেশ যে একটি ইস্ট পাকিস্তান এটা হয়েছে, এটা ফর দ্য টাইম বিং ছিল। এটা তখনই তাদের পরিকল্পনা ছিল যে এটা একটা ডিফ্যাক্টো স্টেট হিসেবে তারা নেবেন, রিজুর হিসেবে না নিতে ডিফ্যাক্টো নেবেন। এটা কিন্তু রেজুলেশন আছে, একটা ডকুমেন্ট আপনি যদি যান যে 1947-এর। এখান থেকে যদি আপনি যাত্রা শুরু করেন তাহলে 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। হওয়ার পরে পররাষ্ট্রনীতির এক এক সময় এক এক ঢেউ চলেছে, মানে কখনো কখনো আপনার উপরে উঠেছে, কখনো নিচে নেমেছে। এই চলাচলের মধ্য দিয়ে লাস্ট অনেকে বলছে 15 বছর, আমি তো দেখি 17 বছর। 17 বছর যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, এটা টোটালি ছিল একটা ধারায়। দেখুন, ডিপ্লোমেসিতে একটা কথা আছে, সেটা হচ্ছে হার্ড পাওয়ার, সফট পাওয়ার এবং স্মার্ট পাওয়ার। আমার যদি শক্তি থাকে তাহলে আমি কিন্তু প্রতিবেশী যে দুর্বল রাষ্ট্র তার উপরে কিন্তু আমি হার্ড পাওয়ার প্রয়োগ করব, এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারত এই হার্ড পাওয়ারটি প্রয়োগ করেছে। আবার যদি আপনি খুবই দুর্বল থাকেন, কিন্তু এবারে তারা হোঁচট খেয়েছে, আপনি যদি খুবই দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনি হার্ড পাওয়ার তো প্রয়োগ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনাকে দুর্বল রাষ্ট্র, ছোট রাষ্ট্র, অর্থনৈতিকভাবে লোকসংখ্যা এবং ভৌগোলিক সব কিছু মিলিয়ে আপনি যদি টেকনিক্যাল একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ভৌগোলিকভাবে আপনি বিলং করেন, তাহলে আপনাকে স্মার্ট একটা পাওয়ার অ্যাপ্লাই করতে হবে, যেটা বাংলাদেশ না হার্ড পাওয়ার না সফট পাওয়ার। তো সেই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে এই স্মার্ট পাওয়ারটা কিন্তু তারাই প্রয়োগ করেছে যারা ডিপ্লোমেসিটাকে অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যখন রিলেশনশিপটা বিল্ড আপ করতে চায় ওকে। এই 17 বছরে কিন্তু বাংলাদেশের কোনোটাই, এইটা লাস্ট যেটা হচ্ছে সফট কোনো পাওয়ারই প্রয়োগ, অর্থাৎ অলওয়েজ একটা নীতি ছিল। কী কারণে 5 তারিখের পরে, 5 তারিখের আগের চিত্রটা আপনারা যদি একটা গ্লাসে দেখেন, জি, যেটা বলা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতকে যা দিয়েছে জীবনে কোনো দিন ভুলতে হবে না। এবং আপনি দেখেন এই যে আপনার ভারত কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে। জি জি, একটু পরে আবার আমি আপনার কাছে ফিরছি, একটু শুনতে অসুবিধা হচ্ছে। আমি একটু নাসিরউদ্দিন অসীম ভাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আপনার কাছে আসতে চাই। প্রশ্নটি শুরুর দিকে আপনার আলোচনার প্রেক্ষাপটে প্রশ্নটি ছিল, কিন্তু সময়ের প্রেক্ষাপটে সেটি আপনার কাছ থেকে আলোচনার সময় শোনার সুযোগ হয়নি। এই পর্যায়ে আমি আলোচনাটি রাখতে চাই যে ভারতের যে দাদাগিরির প্রসঙ্গ, তারা যে তোষামোদী যে একটি সংস্কৃতি তৈরি হয়েছিল গত 15 বছরে, তার প্রেক্ষাপটে আমরা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন হবে একটা স্বামী স্ত্রী পর্যন্ত আমরা শুনেছি। সেটি নানা ধরনের রাজনৈতিক দল হিসাবে বিএনপি সমালোচনা করেছে, গণমাধ্যমে নানা কেন্দ্রিক সেই আলোচনা পর্যালোচনা হয়েছে। কিন্তু এই রাজনৈতিক দল যখন সরকারে থেকেছে বা সামনের দিনগুলোতে কি হবে, সেই প্রেক্ষাপট থেকেই প্রশ্নটি যে সেখানে স্বার্থ বা বাংলাদেশের মর্যাদা কতটুকু রক্ষা হবে, সাধারণ মানুষের
কাছ থেকে বা সাধারণ মানুষের যে পর্যালোচনা হলো, সামনের দিনে হয়তো বিগত সময় স্বামী স্ত্রী শুনেছে, সামনের দিনে হয়তো ভাই বোনের সম্পর্ক এরকমও কিছু শোনার লাগতে পারে বা শোনা হতে পারে। এরকম যদি একটা বাস্তবতা দাঁড়ায়, তখন কি ন্যায্যতা বা এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঢেউ সৃষ্টি হয়েছে সেটি আসলে ধারাবাহিকতা থাকবে কিনা? বেশ, নাসিরউদ্দিন অসীম। আমি একটা জিনিস একটু স্পষ্ট করে বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলের সরকার আর ইন্টারিম সরকার। ইন্টারিম সরকার তো আপনার মনে করেন ইট ক্যানট রান ফর পারপিচুইটি। একটা রাজনৈতিক সরকার আসবে, আর রাজনৈতিক সরকারের কিন্তু একটা বিষয় থাকে কি, রাজনৈতিক সরকার যদি সত্যিকার ভাবে জনগণের ভোটে নির্বাচিত হন, তাহলে সেটা পরবর্তী 5 বছর, যেমন আমাদের সংবিধানে 5 বছর সংসদের মেয়াদ, 5 বছর পর আবার নির্বাচন হবে। সেই নির্বাচনটাকে মাথায় রেখে কিন্তু সেই সরকার তাদের আপনার আভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামোর মধ্যে তার অর্থনীতি কি হবে, সামাজিকভাবে বলুন, আপনার বিভিন্ন বিষয়, শিক্ষার কথা বলেন, আপনার কর্মসংস্থানের কথা বলেন, শিক্ষার কথা বলেন, সবকিছু মিলিয়ে একটা নীতি তাদের থাকে। এট দ্য সেম টাইম তাদের একটা ফরেন পলিসি থাকে যে পরবর্তীতে আমাকে আবার ক্ষমতায় আসতে হবে, অতএব জনকল্যাণমূলক যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলিকে প্রায়োরিটি দিয়ে থাকে। কিন্তু যখন আপনি বিনা ভোটে নির্বাচন করবেন বা কারো মদতপুষ্ট হয়ে বা আশীর্বাদে আপনি ক্ষমতায় আসবেন, জনগণের ভোটাধিকারকে তোয়াক্কা না করে আপনি যখন চলবেন, তখন কিন্তু আমরা বিগত 15, 16, 17 বছরের অভিজ্ঞতাটাই আবার পাবো। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি যে আপনার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, জি আপনি বলুন, বার্গেনিং ক্যাপাসিটি আপনার কতটুকু আছে, বার্গেনিং ক্যাপাসিটি আমার কতটুকু আছে, তাই না? আপনাকে পারমাণবিক বোমার অধিকারী হতে হবে না। কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক যেই আর্টটা, যেটা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, আমার দলের যিনি চেয়ারপারসন জনাব জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি বলেছিলেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা সেটা হচ্ছে যে, দেখুন, সমুদ্রে অনেক বড় বড় মাছ থাকে, তিমির কথা বলুন, হাঙ্গরের কথা বলুন, এরা কিন্তু বেঁচে থাকার জন্য ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। কিন্তু কিছু মাছ আছে যেগুলো এই হাঙ্গর বা তিমির গা ঘেঁষে চলে। তার মানে কি, সারভাইভ করার জন্য যেই নীতিটা প্রয়োজন, ঠিক সেই কাজটা তারা করেন। সেটি তো নাসিরউদ্দিন অসীম ভাই, সেটি তো করবে, কিন্তু আমার প্রশ্নটির মূল স্পিরিট ছিল আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো ভারতকে এত ভয় পায় কেন? না, আমি তো বলি না যে রাজনৈতিক দলগুলো এত ভয় পায় কেন। আমার তো মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে গিয়ে আপনার কি কথাগুলো বলেছিলেন, সেটা আমাদের কাছে বড় শিক্ষণীয় একটা বিষয়। আপনার তো ভয় পাওয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে আপনার স্পিরিটটা কতটুকু আছে, জনগণের সেন্টিমেন্টটাকে হোল্ড করেন আপনি। আপনার সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে জনগণ। আপনার তো গ্লোবাল ভিলেজের মধ্যে আমরা আছি। আমি তো আপনার এককভাবে ভারতকে মোকাবেলা করার জন্য আমি নেই। আমি মোকাবেলা করব এই ধরনের অপশক্তি কিংবা আধিপত্যবাদ। এটাকে আপনার মোকাবেলা করতে হবে সমস্ত অংশীজন বলতে কিন্তু আমি বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা বিভিন্ন মত পথের পেশাজীবী তাদেরকে নিয়ে নয়। কাকে নিয়ে? এটার জন্য কাকে নিয়ে না, কিন্তু সেই জায়গাতে বেশটা, জি শুনুন, দ্বিতীয় মহাযুদ্ধে অক্ষ শক্তি ছিল, মিত্র শক্তি ছিল, পশ্চিম জার্মানি বলেন, সোভিয়েত ইউনিয়ন বলেন, চায়না বলেন, আমেরিকান বলেন, বিভিন্ন বলয় ছিল। আপনাকে কোনো না কোনো একটা বলয়ে যেতে হবে যেটা আপনার দেশের জনগণের কথা বলে। না, বেস্ট নাসিরউদ্দিন অসীম ভাই, এখানে আমার প্রশ্নটি হলো যে ভারত আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু, সেই জায়গাগুলো থেকে তো আসলে কোনো বিতর্কের সুযোগ নাই। প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, আমরা যেরকম পারবো না ভারতে সেটি পারবে না। ভারতের সেনাপ্রধান বললো যে 2 রাষ্ট্রের জন্য 2 রাষ্ট্রকে প্রয়োজন, কিন্তু বাস্তবতার নিরিখে পৃথিবীতে আসলে বন্ধুর অভাব নাই যদি আমরা সেই জায়গা থেকে খোঁজার চেষ্টা করি। সেটাও আমি রাজনৈতিক দলগুলোকে খোঁজার জন্য বলছি না বা সেই প্রচেষ্টার বা প্রশ্নটিও রাখছি না, কিন্তু প্রশ্ন হলো যে ক্ষমতার প্রশ্ন
প্রশ্নে রাজনৈতিক দলগুলোই সবচেয়ে বেশি নতজানু হয়েছে। এখন এই প্রেক্ষাপট ধরে, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ধরে জনগণের মধ্যে যে এখন সাহস সঞ্চার হয়েছে, সেই সূত্র ধরে রাজনৈতিক দলগুলোর আর ভয় থাকার কি আছে? ভারতের প্রশ্নে আর কি ভয় থাকার আছে? আমি একটা জিনিস বলি, যে আপনি যে কথাটা বললেন যে ক্ষমতার প্রশ্নে নতজানু হওয়ার বিষয়, ভারত থেকেও এসে আমাকে কেউ ভোট দেবে না, আর আপনি যদি গণতন্ত্রে এবং জনগণের ক্ষমতার উপরে বিশ্বাস করেন, তাহলে আপনার দেশের জনগণই কিন্তু আপনাকে ক্ষমতায় আনবে। বিগত দিনে হয়তো আমরা তা দেখিনি। আমি মনে করি যে আমার দেশের জনগণই কিন্তু যথেষ্ট আপনার ভারতকে মোকাবেলা করার জন্য গণতান্ত্রিক ভাবে। এটা স্পষ্ট কথা, এর কোনো ব্যতিক্রম হওয়া উচিত নয়। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার, আপনার কথা শুনছিলাম, বাকি কথাগুলো শুনতেছে এবং আগে কিছু প্রশ্ন আছে। জি না, আমার তো যে জায়গায় শুরু করেছিলাম সেখান থেকে তার ব্রেকআপ হয়েছে প্লিজ বলতে গিয়ে। যাই হোক, তারপর আমি আপনার প্রশ্নেই আসি। দেখুন, এখানে আমি এই যে মণিশঙ্কর ভাইয়ার একটা কথা বলি, আইআরের, উনি গত কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেটা হচ্ছে তাদের আস্থাভাজন শেখ হাসিনা যতদিন ভারতে থাকতে চায় ততদিন ভারতে তারা রাখতেও চায়। এখন কতটা আস্থাভাজন এই কথা থেকে কিন্তু প্রমাণিত। আপনি দেখেন যে এখানে এই বিগত 5 তারিখের যে ঘটনা, এই ঘটনার পরে তার আগের প্রেক্ষাপট আপনি দেখবেন যে ভারতের সাথে আমাদের রিলেশন বিভিন্ন দৃশ্যপটে আসছে। বাট 5 তারিখের পরে একটার পর একটা কিন্তু ভারতে বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, মিডিয়া প্লাস রাষ্ট্রের পক্ষ থেকে, ইভেন গভর্নমেন্টের পক্ষ থেকে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ একটি রাষ্ট্র, এখানে জিও পলিটিক্স কিন্তু কোনোভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন না, কারণ ভারত একটা শক্তি বলা হচ্ছে। এবং ভারত জিও পলিটিক্সে আমি যদি এভাবে দেখি যে একটা ইস্যুতে আমেরিকা, চায়না এবং রাশিয়া, ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি দেখেন যে ভারত, এটা কিন্তু একটা ইস্যুতে তার একমত। বাংলাদেশ এরকম একটি প্রেক্ষাপট, মানে বাংলাদেশে এরকম একটি ভৌগোলিক অবস্থান। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আপনি দেখেন যে 1971-এর পর 1972 যে কনস্টিটিউশনটা, সেখানে বাংলাদেশের যে রাষ্ট্র পলিসি যে 4টা মূলনীতি নির্ধারণ করা হয়েছিল, তার মধ্যে একটা ছিল সোশ্যালিজম, আর একটা হচ্ছে আপনার এই যে সেকুলারিজম, এবং তারই সাথে আপনি দেখবেন যে জাতীয়তাবাদ এবং গণতন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ওই সময় এই দুটি শব্দ কেন ব্যবহার করেছে রাষ্ট্র পলিসির ক্ষেত্রে? একটি হচ্ছে, আমি বলি, কথাটা শেষ করতে দেন। সেটা হচ্ছে বাংলাদেশের সোশিও ইকোনমিক কনটেক্সটকে এই দুটি ধারণ করার মতো না। এটা তখন ভারতের সাথে সোভিয়েত ইউনিয়ন, মানে পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়ন এবং ভারত যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপের পরিপ্রেক্ষিতেই এটা কিন্তু ইম্পোজ করা হচ্ছে বাংলাদেশের উপরে। ফলশ্রুতিতে এটা কিন্তু পরবর্তীতে থাকে নাই। আমার সোশিও ইকোনমিক কনটেক্সট এবং আমাদের বাংলাদেশের যে উইল ফোর্স, গ্রাম অঞ্চলের যে ইকোনমিক যে কন্ডিশন, আপনি দেখবেন যে টাকা দিয়ে কিন্তু মানুষ আদান প্রদান অনেক সময় হতো না, আপনি কাইন্ড দিয়ে কিন্তু মানুষ অনেক জিনিস আদান প্রদান হতো। সেই জায়গায় আপনি সোশ্যালিজম নিয়ে আসছিলেন, তখনও ইম্পোজ করা হচ্ছে। অর্থাৎ শুরু থেকেই কিন্তু এর যে মূল যে রুটটা 1972 কনস্টিটিউশন, তখন থেকে কিন্তু যাত্রা শুরু হয়েছে ভারত কীভাবে এই বাংলাদেশটাকে তারা নিজেরা মানে সাপ্রেস করে রাখবে এবং এটাকে কন্ট্রোল করবে। আমি যেটা মনে করি, আপনি দেখবেন যে আরেকটি ঘটনা, সেটা হচ্ছে যে এই সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাতে ভারতের ব্লেসিং আসে নাই। কারণ 1971 সালের পর ভারত সবসময় বলেছে যে বাংলাদেশকে তারা সাহায্য করেছে মুক্তিযুদ্ধে, এবং এটা তারা গর্ব করে বলতো, এটি সত্য। কিন্তু 5 তারিখে যে ঘটনাটি ঘটেছে, এটি ভারত যে পরিমাণে গর্ব করে বলতো, ঠিক তদ্রূপ পরিমাণে তারা কিন্তু আহত হয়েছে 5 তারিখের পরে। কেন? 14, 18 এবং 24 এই 3টে নির্বাচন যেখানে কোনো জনগণ ভোট দেয় নাই, এই সরকারকে কিন্তু ওই সরকার টিকে রেখেছে। যেটা অসীম ভাই বলেছেন যে সুজাতা সিং যখন আসছেন, ইভেন আপনি দেখেন এই কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশ থেকে অসংখ্য লোক ভারতে আশ্রয় নিয়েছে। তার মানে ভারত একটি ফ্যাসিস্ট সরকারের পতিত লোক যারা, তাদেরকে শেল্টার দিয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন। এবং শুধু তাই না, আপনি আরও দেখেন যে সেখানে ভিসা নর্মাল যেটা, সেটা বন্ধ করে দিয়েছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করেছে। এখন আমি মনে করি এই সময়ে এসে এই সরকার এই যে তলব করেছে বাংলাদেশের হাইকমিশনকে ভারতে, আবার ভারত হাইকমিশনকে এই সরকার তলব করেছে, এই সরকারের তো আসলে পিছু টান নাই যে আমি ভারতের ব্লেসিং এখানে আসছি। তারা তো স্ট্রিক্ট ডিসিশনগুলো নেবেন, রাইট? এবং পরবর্তীতে যারা সেটা যে নিতে পারছে, সেটা তো আমি এটা বলবো 1 মিনিট বলবো প্লিজ। সেটা হচ্ছে যে পরবর্তীতে যখন রাজনৈতিক সরকার আসবেন, আমি মনে করি যে তারা এই জনগণের যে পালস, অর্থাৎ জবাবদিহিতার আওতায় যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনাকে শক্ত ভূমিকা নেওয়া কঠিন কোনো ব্যাপার না। ক্ষমতায় যাওয়ার পরে জবাবদিহিতার প্রসঙ্গ বাংলাদেশের জন্য খুব কঠিন যদি রাজনৈতিক দলগুলো ভিতর থেকে সংস্কার বোধ না করে। কিন্তু 5 তারিখে সাধারণ মানুষের যে জনগণের যে পালসটা, শুধু শিক্ষার্থী না, এই আন্দোলনে কিন্তু
আপনি দেখবেন যে সাধারণ মানুষ যে গৃহকর্মী সেও কিন্তু রাজপথে এসেছে, আন্দোলন করেছে। আমি যেটা বলতে চাই, এই সরকার আপনি দেখবেন যে এই স্ট্রিক্ট ডিসিশন নিতে পারছে না কেন? আমি মনে করি সরকারের ভিতরে একটা সমন্বয়হীনতার অভাব রয়েছে। কিভাবে? আপনি দেখবেন সকালবেলা একজন উপদেষ্টা এক কথা বলছে, বিকালবেলা ওই উপদেষ্টা ওই কথাকে মানে সুপারসিড করে আরেকটা কথা বলছে। একটা এক্সাম্পল দেই, অর্থ উপদেষ্টা এখন বর্তমানে যিনি আছেন একজন নামকরা অর্থনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি বলছেন যে 10% ভ্যাট জারি করা হচ্ছে 100 পণ্যের উপরে, এটি জনগণের স্বাভাবিক জীবনযাত্রার কোনো প্রভাব ফেলবে না। আবার খাদ্য উপদেষ্টা যিনি আছেন আলী ইমাম মজুমদার, উনি বলছেন হ্যাঁ কিছুটা প্রভাব ফেলবে, বাট বাস্তবতা হচ্ছে আপনার 10% ভ্যাট, আমি ওই আলোচনা বেশি যাচ্ছি না। তার মানে এখানে যে একটা বড় ধরনের সমন্বয়হীনতা। আজকে আপনি দেখবেন যে প্রথম আলো লিড নিউজ করেছে, পাবলিক সার্ভিস কমিশনের 6 জন সদস্য যাদেরকে মানে করা হচ্ছে, আপনার বাতিল করা হচ্ছে। তার মানে আপনি দিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেশনটা কি? অ্যাডমিনিস্ট্রেশন যখন আপনি কোনো ডিসিশন নেবেন, যদি ভুলও হয় ইউ হ্যাভ টু স্ট্যান্ড, আদারওয়াইজ ইউ ক্যান নট রান। নিয়োগ দেওয়ার সময় তো নানাভাবে যাচাই করে নিবে সেটি। আচ্ছা, এটা গেল একটা। আরো বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ নিয়েও বিতর্ক তৈরি হচ্ছে। তা আমি যেটা এই প্রসঙ্গে আমরা আরো শুনবো, যেখানে একটু শেষ করে এই পর্যায়ে আমি যেটা মনে করি এই সরকারের পিছুটার নেই, তারা কিন্তু স্ট্রিক্ট ডিসিশন নিতে পারেন এবং সুতরাং জনগণের সমর্থন সেখানে রয়েছে। এই সরকার যদি ওই ট্রেনটা চালু করে দিয়ে যায়, আমি বিশ্বাস করি নেক্সট টাইম যদি কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসেন, তাহলে ডেফিনেটলি ওটা কিন্তু তার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে একটা চাপ থাকবে। ওখান থেকে কিন্তু তার ব্যাক করা সুযোগ থাকবে। ডক্টর মতিউর রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে শামীম কামাল ভাই আপনার কাছে, যেটি সরকারের মধ্যে সমন্বয়হীনতার প্রসঙ্গ আমাদের অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার বললেন, এর সাথে এই আলোচনাটি আছে যে সরকারের মধ্যেও নাকি আরেকটি সরকার আছে, এরকম একটি আলোচনা আছে। তো তারা কি সেই ভারত বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে আমাদের পক্ষ থেকে খুব জোরালো ভূমিকা, কূটনৈতিক প্রচেষ্টার ওই জায়গাগুলোতে খুব ধীরে চলো নীতি অবলম্বন করার পরামর্শ দিচ্ছে কিনা? এর কথা সত্য যে পুরো বিষয়টা কিন্তু একটা বড় ধরনের বিশৃঙ্খলার উপর ভিতর দিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সহনীয় পর্যায়ে আসেনি। তারপরে আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাও বেড়ে যাচ্ছে। শুধুমাত্র 2-1টা জায়গায় আমরা দেখতে পাচ্ছি সাফল্য, সেটা হচ্ছে রেমিটেন্স এবং বাইরের থেকে কিছু ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকগুলোর ক্ষেত্রে। কিন্তু খুবই মজার ব্যাপার একটা, বাংলাদেশে কিন্তু যখনই প্রাকৃতিক দুর্যোগ এবং এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তখনই কিন্তু রেমিটেন্সের প্রবাহ অনেক বেড়ে যায়। কারণ হচ্ছে বাংলাদেশের যারা রেমিটেন্স পাঠায় সব কিন্তু খেটে খাওয়া মানুষ, কোনো পেশাদার মানুষ, ডক্টর, ইঞ্জিনিয়ার, তারা কিন্তু টাকা পাঠান না। সুতরাং তাদের টাকায় জন্ম থেকে মৃত্যু যত ধরনের সামাজিক অর্থনৈতিক বিষয় আছে সব কিন্তু ওই টাকায় হয়। ওই টাকা না আসলে না খেয়ে থাকবে। সুতরাং যখনই প্রবলেম থাকবে দেশে, তখনই কিন্তু রেমিটেন্স প্রভাব বাড়বে। সুতরাং এটাকে আমি সাফল্যের আকারে দেখতে চাচ্ছি না। কিন্তু যে কথাটা বললেন, দেখুন ঘুম থেকে উঠে কোথায় আন্দোলন হবে, কার কি দাবি হবে, মানে এটা এক সময় শুনলাম যে এটা ছিল আয়নার শহর, এখন হয়ে গেছে বায়নার শহর। আপনি দেখুন প্রত্যেকটা বাহিনীতে, বিডিআর, সাবেক বিডিআরে যারা বিদ্রোহী তারা আন্দোলন করছে, আবার যারা ভুক্তভোগী তাদের পরিবার আন্দোলন করছে। 101টি আন্দোলন হয়েছে। তাহলে প্রত্যেক দিন ইভেন আপনি আশাও মানে ধারণাও করতে পারেন না পরের দিন সকালে কে কি করবে। ঠিক আছে, আমরা যে জায়গাটাতে অত্যন্ত বিষয়টা, এটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। অনেক পুলিশ আপনি বলছেন যে এই আমাদের অভ্যন্তরীণ পরিস্থিতিও সেটি পার্শ্ববর্তী দেশ ভারত পর্যবেক্ষণ করছে। অবশ্যই তারা এটার সুযোগ নিচ্ছে, এবং কূটনৈতিকভাবে বাংলাদেশ হচ্ছে প্রতিবন্ধী নেশন, এটা কূটনৈতিক প্রতিবন্ধী জাতি। আমাদের 3টে প্রতিবেশীর যদি আপনি চিন্তা করেন, বঙ্গোপসাগর সহ, বয়স কিন্তু 53 বছর হলো, 54 বছর হোক, তাও কিছু যাবে আসবে না। কারণ আপনি দেখেন, আমি 3টে প্রতিবেশী বঙ্গোপসাগরে আমরা বাংলাদেশের সমান একটা জায়গা পেয়েছি না? আমরা কি 1 কিউবিক ফিট মিটার আমরা গ্যাস উত্তোলন করতে পেরেছি? না। এখন দেখেন মিয়ানমারের সাথে যে সম্পর্ক, ওখানে বিপদ সংকেত 8 চলছে। ভারতের সঙ্গে যা সম্পর্ক, ওখানে বিপদ সংকেত 9 চলছে। এখন কবে জানি বঙ্গোপসাগরে এরকম একটা ঘটনা, বিপদ সংকেত 10। আপনি চিন্তা করেন একটা জাতিকে সব দিক থেকে, এবং গত মানে 54 বছরে কোন জায়গায় আপনি ডিপ্লোম্যাটিক্যালি আপনি সাকসেসফুল হয়েছেন? ডিপ্লোম্যাটিক কি বলা হয়? এটা এমন একটা পথ যে দোজকে যাওয়ার জন্য আপনাকে সবচেয়ে সুন্দর পথটা দেখাবে। আপনি বলেন ভারতের সাথে কোন জায়গাটায়, আদার দ্য ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 2015-তে যেটা স্বাক্ষর হয়েছে, এইটা বাদে কোন জায়গায় ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা আদায় করতে পেরেছি? আর একটা কথা বিনয়ের সাথে বলতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে কি, এখানে মানুষ হচ্ছে, জনগণ হলো রাষ্ট্রের মালিক। বাংলাদেশের স্বাধীনতার পরে মাত্র 30 দিন মানুষ রাষ্ট্রের ক্ষমতায় ছিল, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি শেখ মুজিব ফেরা পর্যন্ত। তারপরে 75 সালে 3 নভেম্বর থেকে 7 নভেম্বর, আর এইবার
5 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর, এই সময় কোনো সরকার ছিল না। এই সময় দেখেন এই কয়টা দিন বাংলাদেশের মানুষ মানে দেশের মালিক ছিল, তাছাড়া কিন্তু পুরো সময় রাজনৈতিক দল ছিল। হ্যাঁ, জনগণ ক্ষমতায় ছিল। প্রকৃতপক্ষে বাকি সময় যে রাজনৈতিক দলগুলি ছিল, কোনো রাজনৈতিক দলে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করতে পারে নাই, কেউ কম কেউ বেশি। সাময়িক কলবে অসংখ্য ধন্যবাদ। নাজমুল আশরাফ আসতে চাই, এই আলোচনাটি আছে জনগণের মধ্যে, আমরা মিডিয়াতেও আলোচনা করেছি যে ভারত কি এই সময় এসে ট্রাম্পের ক্ষমতা দেখাচ্ছে বাংলাদেশকে? না, এগুলো এক ধরনের মানে কল্পকাহিনীর মতোই মনে হয়। যতক্ষণ না এরকম কিছু ঘটবে, এগুলো লোকজন ধারণা করে, কল্পনা করে, এটার সাথে ওটা মিলায়, অমুকের এই কথা তমুকের সেই কথা, বিশেষ করে সামাজিক মাধ্যমে এই ধরনের গল্পগুজব বেশি হয়, সেগুলোকে ধরে আবার আস্তে আস্তে গণমাধ্যম বা এরকম না, এখানে একটা সত্যতা যে জায়গাটা থেকে নাজমুল সাহেব আপনাকে প্রশ্নটি করেছি, সেটি হচ্ছে যে বিগত সরকারের পতনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং সেটি ভারতও বিশ্বাস করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যখন ভারত বিশ্বাস করলে কি হবে, আমরা তো বিশ্বাস করি না। সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডিপ্লোম্যাট যখন এই ধরনের মন্তব্য করে, তখন তো আমরা একটা সংযোগ মিলাতেই পারি, সেই জায়গা থেকে প্রশ্নটি করা। না, বিষয়টা হলো কি যে ভারতের আমেরিকার কোনো ভূমিকা ছিল না আমাদের এই আন্দোলনের সময়, আন্দোলনের পেছনে, আন্দোলনের পরে বা তারও আগে, এটা বলার ঠিক হবে না। কারণ মানে ভারত যেমন গত 16 বছর সরাসরি সব কিছু নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিদেশি শক্তির কোনো তৎপরতা ছিল না। আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন বা ইউরোপের কোনো দেশ বলেন, নানানভাবে থাকে, নানান রকমের তৎপরতা। সেটি সব ক্ষেত্রে মানে তৎপরতা না, হয়তো তৎপরতার মাধ্যমে তারা তাদের স্বার্থ, তাদের প্রভাব, তাদের এজেন্ডা বাস্তবায়ন করা হয়তো চেষ্টা করে। আর ভূরাজনীতির কথা বলছিলেন স্যার, ভূরাজনৈতিক কারণে তো মানে বাংলাদেশের উপরে গোটা বিশ্বেরই নজর আছে, অন্তত পশ্চিমা বিশ্বের। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কখনোই নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে নাই। সকল রাজনৈতিক দল ভারতের কাছে পদানত ছিল এবং কূটনীতি তারা ব্যর্থ হয়েছে। এই কথার সাথে আমি একমত না। আমি বলি আপনি কম আর বেশি পাবেন। আপনি যদি একদম মানে 72 সাল থেকে শুরু করেন, বহু রাজনৈতিক সরকার ছিল, বহু অরাজনৈতিক সরকার ছিল, বহু সামরিক সরকার ছিল, বহু অবৈধ সরকার ছিল, অরাজনৈতিক সরকার ছিল। এখন আমরা যদি বলি যে আমরা রাজনৈতিক সরকার ব্যর্থ হয়েছে অতীতে সব, আগামীতে রাজনৈতিক সরকার আসলেও তারা কিছু করতে পারবে না, ভারতের কাছে আত্মসমর্পণ করবে, তাহলে আমরা তো রাজনীতি চাই না। রাজনীতি চাই না মানে আমরা গণতন্ত্র চাই না। গণতন্ত্র চাই না মানে আমরা জনগণের শাসন চাই না। আমরা চাই যে অনির্বাচিত ব্যক্তিরা আজীবন ক্ষমতায় থাকুক এবং তারা নানান শক্তির কিরণক হয়ে কাজ করুক। ওটাই তো মিন করে। ১-১১ সরকার কি খুব ভারত বিরোধী ছিল? ওটা তো অরাজনৈতিক ছিল। 2 বছর তারা কি করেছে? ওই 2 বছর এবং তারপরে আপনি বলবেন যে ওরা খুব মানে ভারত প্রশ্নে খুব আপোষহীন ছিল? মোটেও না। ১-১১ কিভাবে এসছে, ১-১১ কিভাবে টিকেছিল, ১-১১ সরকারের ফল আউট হিসেবে পরে সরকার কিভাবে এসছে, এগুলোর পেছনে ভারতের কি ভূমিকা, এগুলো তো এখন মানুষ আস্তে আস্তে রাজনৈতিক আপনি যদি জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন, জনগণের শাসনে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আপনাকে রাজনীতিতে বিশ্বাস করতে হবে। রাজনীতিতে বিশ্বাস করলে নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করবে তারাই গণতান্ত্রিক প্রেক্ষাপটে। কিন্তু আমাদের আলোচনার মধ্যে বারবার এটা ঘুরে আসছে যে নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার আসলে আবার আমরা সেরকম হয়ে যাব। এটা সম্ভব না। এই কারণে বলি 5ই আগস্টের পরিবর্তনের ফলে বাংলাদেশের মানুষের যে অবস্থান তৈরি হয়েছে, আমরা যে ঐক্য দেখেছি ভারতের অন্যায়ের বিরুদ্ধে, আপনি কি মনে করেন যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের এই সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে কিছু করতে পারবে? যদি করে না, পক্ষে থাকবে এই নিশ্চয়তা আপনি কিভাবে দিচ্ছেন যে পক্ষে থাকবে সেই নিশ্চয়তা বা কিভাবে দিচ্ছেন? কারণ তারা তো আর ভারতের জোরে টিকে থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। এবং বাস্তবতা তাই যে কোনো সরকারই, আওয়ামী লীগ সরকারের পতনের পরে ভারতের আশীর্বাদে, ভারতের সমর্থনে, ভারতের কারসাজিতে, ভারতের দয়া দাক্ষিণ্যে কোনো সরকার টিকে থাকবে বাংলাদেশে, আমার মনে হয় এটা সম্ভব না। 50-100 বছর পরে আবার সম্ভব হইতে পারে। সে জায়গায় আমি বলছি যে আমরা আগামীতে নির্বাচিত সরকারকে আগে ভাগে আন্ডারমাইন করা শুরু করব। আন্ডারমাইনের কিন্তু প্রশ্ন না, ব্যাপারগুলো তাদের ভাবনাগুলোকে শোনা এবং তাদের তো বিচার বিশ্লেষণ রয়েছে বিগত 15 বছরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষাপটে। আমাদের কিন্তু গণতান্ত্রিক দেশ এবং আলোচনার প্রেক্ষাপটগুলো কিন্তু এই দৃষ্টিকোণ থেকেই। না, ভারত একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু অন্য দেশে গণতন্ত্র চায় না। বাংলাদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছে, বাংলাদেশের সবকিছু তারা ধ্বংস করেছে। বাংলাদেশের রাজনীতি, কূটনীতি, সামরিক নীতি, অর্থনীতি, শিল্প, সাহিত্য, গণমাধ্যম,
ব্যবসা বাণিজ্য বুদ্ধিজীবী যা কিছু বলি সব কিছু তো ধ্বংস করেছে, সব ক্ষেত্রে তারা বিচরণ করেছে, সব জায়গায় তারা নিয়ন্ত্রণ করেছে। না সেটা তো হবে, দিল্লি প্রেসক্রিপশনে যদি চলে তখন তো তাই হবে না। এখন তারা এটা করতে পেরেছে কিভাবে? মূল শক্তিটা হচ্ছে রাজনৈতিক শক্তি, যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের মাধ্যমে বাদবাকিদেরকে দখল করেছে। এবং ওই সময় আপনি ভারতের অন্যায়ের বিরুদ্ধে কিছু বললে দিল্লি থেকে আওয়াজ আসার আগে আমাদের গণভবন থেকে আওয়াজ আসতো, আমাদের সংসদ থেকে আওয়াজ আসতো, আমাদের আওয়ামী লীগ অফিস থেকে আওয়াজ আসতো। তার মানে ভারতের হয়ে তারাই এই নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত করেছে। ফলে ওরকম আরেকটি দল জনগণ নির্বাচিত করবে অসম্ভব। আর যদি জনগণ ভুলে নির্বাচিত করে ফেলে বা জনগণ সঠিক দলকে নির্বাচিত করলো, সে সরকারে এসে আবার ওই ধারাবাহিকতা অনুসরণ করে ক্ষমতা টিকে থাকতে পারবে, তাহলে বাংলাদেশের সব মানুষকে মেরে ফেলতে হবে। মানে তারা যদি মৃত থাকে তাহলে হয়তো এটা সম্ভব হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি আসতে চাই সাহেব আপনার কাছে, সাহেব মুস্তাফিজ। সেটি হচ্ছে যে এই আলোচনাটিও আছে, অর্থাৎ আমরা নানা আঙ্গিক থেকে দেখার চেষ্টা করছি তো যে ভারতের এই যে বর্তমান যে অবস্থায় বাংলাদেশের প্রসঙ্গে যে অবস্থা বা সিদ্ধান্ত তারা আছে এবং তাদের যে রাগান্বিত অবস্থার প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে সম্পর্ক, পাকিস্তানের জাহাজ আমাদের বন্দরে আসলো এবং ভারতের বিকল্প হিসাবে সরকার কিংবা আমাদের দেশের জনগণ চীনের দিকে অনেকটা ধাবিত হতে চায়, এই প্রসঙ্গগুলো যখন আলোচনা হয় তখন ভারত প্রতিবেশী দেশ হিসাবে কিংবা বাংলাদেশের প্রসঙ্গে তার যেহেতু এত কনসার্ন, এত সংযোগ, তখন তারা অনেকটা ক্ষিপ্র হবে, উগ্র হবে, এমনটাই অনেকে বলে থাকেন। সেই জায়গা থেকে আমরা খুব যে কূটনৈতিক প্রচেষ্টা, আমাদের সম্মানিত আলোচক আপনারা বলছেন যে খুব ধীর লয়ে ঠিক নয়, কিন্তু কূটনৈতিক যে অগ্রগতির মধ্যে দিয়ে দেখে শুনে বিচার বিবেচনা করে আমাদের অগ্রগতির জায়গাগুলো এবং খাতগুলো, কৌশলগুলো নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে আপনি কিভাবে দেখেন যে আমাদের ঘাটতির জায়গাগুলো কোন কোন জায়গাগুলোতে আছে? দেখুন, আমাদের আসলে মানে স্বাধীনতার পর থেকে গত 53 বছর ধরেই কিন্তু আসলে মানে কোনো রাজনৈতিক দলই আসলে ওইভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারেনি। এটা আমাদের পূর্বের যারা আলোচক ছিলেন তাদের মাধ্যমে অনেকটা ক্লিয়ার। এবং বর্তমানে আমরা কথা বলছি শুধুমাত্র 17 বছরের, কিন্তু বিগত সময়েও আসলে ওইভাবে কিন্তু আমাদের স্বার্থ কখনো রক্ষাই হয়নি। ইভেন আমাদের অসীম ভাই একটু আগেই বললেন যে আসলে একটি রাজনৈতিক দল হিসেবে আসলে তাদের হাতে সব কিছু থাকে না। সেক্ষেত্রে জন আকাঙ্ক্ষা বা জনগণের ওই প্রেশারের জায়গা থেকে এবং আরও কিছু জায়গা, স্টেক হোল্ডারের জায়গা থেকে, সেই সামষ্টিক একটা শক্তির জায়গা থেকে ওই স্বার্থগুলো রক্ষা করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি একদমই দ্বিমত পোষণ করছি। আমাদের নতজানু পররাষ্ট্রনীতি কিন্তু আসলে এই জন্যই হয়েছে যে আমাদের সবগুলো রাজনৈতিক দলই ভাবে যে ভারত আমাদের চারিদিক দিয়ে ঘিরে রয়েছে এবং সেই জায়গা থেকে আমাদেরকে ওইভাবে তাদেরকে মেনটেন করতে হবে, বা আমাদের এক্সট্রা 5 বছর বা 10 বছর ক্ষমতায় থাকার জন্য আমাদের ভারতকে মেনটেন করতে হবে। তো সেই জায়গাটা, এই জায়গাতে সাইফ মুস্তাফিজ, আমার একটি ছোট্ট প্রশ্ন আলোচনার সূত্র ধরে আপনার আলোচনা বলছেন যে আসলে এই প্রশ্নটি তো সবার কাছেই ছিল, অসীম ভাইয়ের কাছে একটু বেশি ছিল কারণ তিনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষমতার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ভারতের কাছে নতজানু হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে স্বীকার করবে না, না করাটাই খুব স্বাভাবিক। এই আলোচনাটাও যদি তারা বলে থাকে যে বাংলাদেশ ছোট দেশ, ভারতের পাশে দেশ, ভারত প্রতিবেশী রাষ্ট্র, এদেশের অস্তিত্বের প্রয়োজনেই তারা একটা পলিটিক্যাল কম্প্রোমাইজ করেছে, সেটাও বা আপনারা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে কতটা মেনে নেবেন? না, এটা আমরা আসলে মেনে নিব না, কারণ আমাদের যে ভৌগোলিক অবস্থান, সেক্ষেত্রে আমরা আসলে অনেক দেশের সাথেই আমাদের সেই সম্পর্ক, বা আমরা এই কূটনৈতিকভাবে তৎপরতাটা দিয়ে ইন্ডিয়ার সাথে আসলে আমরা চোখে চোখ রেখে অবস্থান নিতেই পারি। আমাদের সাথে ধরেন চীনও একটা ভালো সম্পর্ক রাখতে চায়, আমাদের সাথে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, সবার সাথে কিন্তু আমাদের এই সখ্যতা রাখার জায়গাটা আছে। এবং আমরা সেই মেসেজটাই ক্লিয়ার করতে চাই যে আমাদের স্বার্থ রক্ষার জন্য আমরা যে কোনো রাষ্ট্রের সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা করতে পারি, এবং স্বার্থ বিসর্জন দিয়ে আসলে কোনো রাষ্ট্রের সাথে আমাদের ইতিহাসের পরম্পরা সেই সম্পর্কে কতটা প্রভাব রাখবে, বা সেই সম্পর্ক দেখে, ইতিহাসের সেই সম্পর্ক দেখে আগামী দিনের সম্পর্ক নির্ধারণের বিষয়টি কতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন? দেখুন, বিগত যে ইতিহাস ছিল সেই ইতিহাসকে আসলে আমরা ওই জায়গাটা থেকে, মূল্যায়নের জায়গাটা থেকে না করে আমরা বরঞ্চ নতুন একটি বাংলাদেশের চিন্তা করছি, যেটি আসলে বিগত কোনো সময় সেই জায়গাটা আসলে রক্ষা হয়নি বা সে কেউ চিন্তা করেনি। সেই জায়গাটা আমরা তরুণ সমাজ বলেন, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে মানুষগুলো রয়েছে, এদের চিন্তা আসলে সম্পূর্ণ নতুন, মানে পুরো টেক ওভার করবে বাংলাদেশকে তরুণরা, এবং সেটা রাজনৈতিকভাবে, পররাষ্ট্রনীতি দিয়ে, সব কিছু দিয়েই আসলে নতুন একটা মেসেজ সবাইকে, তা বাংলাদেশের মানুষকে আমরা দিতে চাই। কিন্তু সেক্ষেত্রে চারপাশ বা প্রতিবেশী দেশের যে বাস্তবতা, সেটি উপলব্ধিতে রাখতে হবে না? সেটি উপলব্ধি রেখেই, যেমন হচ্ছে যে বাংলাদেশে যে এখন মানে ট্রানজিট হচ্ছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার কিন্তু
90% লাভ হচ্ছে, আমরা যদি এখন ট্রানজিট বন্ধ করে দিই তাহলে তাদের কিন্তু একটা বিশাল অংশে ক্ষতি হবে। তো ব্যাপারগুলো এরকম হবে, মানে লাভ লস মানে ইকুয়াল একটা জায়গায় থাকতে হবে, হয়তো বা 50-60 হইতে মানে দুই দেশের স্বার্থ সুরক্ষিত জি, হবে। দুই দেশের স্বার্থ মানে সংশ্লিষ্ট বিষয়গুলো সংরক্ষণ করে আমরা আমাদের পররাষ্ট্রনীতিগুলো সাজাবো। সাহেব মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহাব ইনাম খান। স্যার, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা এই সীমান্ত হত্যা প্রতিরোধের বাংলাদেশ চাই এই শিরোনামে আলোচনা করছি। সেক্ষেত্রে সীমান্তে যে পরিস্থিতি, ভারতের পক্ষ থেকে যে প্রোপাগান্ডা কিংবা তাদের থেকে যে অকূটনৈতিক সুলভ, এই শব্দটা আমি বলতে চাই, যে ব্যবস্থাগুলো বা যে অপচেষ্টাগুলো লক্ষ্য করছি, তার প্রেক্ষাপট ধরে আপনার কাছে প্রশ্ন যে এই সময়ে একটি সুসম্পর্ক বলি বা একটা সম্পর্ক স্থিতিশীল অবস্থা তৈরি করার প্রশ্নে বাংলাদেশ কোন পথে হাঁটবে? ধন্যবাদ। প্রথম কথা হলো যে বাংলাদেশের, আমি আলোচনাটা শুনছিলাম, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতাটা হলো তার ফরেন পলিসি ন্যারেটিভটা স্ট্রং না। সবসময় সে প্রত্যেকটা প্রবলেমকে জাজ করে হলো ভারত কি ভাবছে, চীন কি ভাবছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাবছে, এইসব দিক থেকে। এতে যে জিনিসটা হয় তাতে যে আপনার যে মূল লক্ষ্যটা থেকে আপনি সবসময় সরে যান। এই প্রথমবারের মতো গত 50 বছরের ইতিহাসে বাংলাদেশের নতুন বর্ডারের নেইবার হয়েছে। এটা আমরা খেয়াল করেছি কিনা আমি জানি না, এবং সেটা আবার নন স্টেট অ্যাক্টর। তার মানে বর্ডারের আশেপাশগুলি কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। সুতরাং সেই জায়গাগুলি যদি আপনি চিন্তা করে থাকেন, ইউক্রেন কখনো ভাবেনি যে রাশিয়া এইভাবে তাকে আঘাত করতে পারে। তার মানেটা কি, যে আন্তর্জাতিক সম্পর্কে বা আপনার যে আঞ্চলিক সম্পর্কগুলির ক্ষেত্রে আপনি যতই আইডিয়ালিস্ট হন না কেন, সেইটার আসলে লং টার্মে কোনো ভিত্তি নাই, এবং অন্ততপক্ষে আমরা ইতিহাসে সবসময় সেটা দেখে এসেছি। সুতরাং এই যে সীমান্তে আপনি যে উৎপাতগুলি দেখছেন বা উপদ্রব, যেটাকে আমি আসলে উপদ্রব বলেই চিন্তা করি, এই যে উপদ্রবগুলি দেখছেন, এটার মূল কারণটাই হচ্ছে যে বাংলাদেশের যে একটা অ্যাসার্টিভ ফরেন পলিসি এখন তৈরি হচ্ছে, সেটা আমার পার্শ্ববর্তী দেশগুলির ক্ষেত্রে একটা অস্বস্তি তৈরি করেছে। সুতরাং এটাকে, এই মোমেন্টামটাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতেই হবে, কারণ বর্তমান সরকার যেটা আছেন তারা অত্যন্ত গ্রহণযোগ্য সরকার বটে, কিন্তু বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় না ফেরা পর্যন্ত এই ধরনের উপদ্রব আমাদের উপরে সারাক্ষণ চলতেই থাকবে। কারণ সবাই মনে করে যে একটা ট্রানজিশনের মধ্যে আছে রাষ্ট্র, সুতরাং এই জায়গাতে যে কোনো ধরনের উপদ্রব করাটা খুব সোজা। তবে একটা জিনিস যে বাংলাদেশের এই বোধোদয়টা হয়েছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক ইকুয়াল হ্যান্ডেড হওয়া দরকার, এবং সেই জায়গাতে এই যে চতুর্মুখী চিন্তা ভাবনা, যে মায়ানমারের সাথে আপনি কি করবেন না করবেন, তাতে চীন ভারত কি করবে, সেই ধরনের চিন্তা ভাবনা থেকে অন্ততপক্ষে এই সরকার বেরিয়ে আসতে পেরেছে বলে বাংলাদেশের ফরেন পলিসিতে একটা বড় রকমের শক্ত অবস্থান তৈরি হয়েছে, যেটা আমি আশা করি ভবিষ্যতে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে আসবে তারা সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এই বার্তাটা যে পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলিও তাদেরকে না দিবেন, তাদের প্রতিও কিন্তু তাদের এক ধরনের বিভিন্ন রকমের উপদ্রব থাকবে। এই জায়গাতে অধ্যাপক ডক্টর শাহাব ইনাম খান স্যার, আপনি বলছিলেন যে আসলে নির্বাচিত বা নির্বাচন এবং এর মধ্যে দিয়ে এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই ফেরা, সেই প্রসঙ্গ ধরে তার মানে কি ভারতে কি সেটি অপেক্ষা করছে, যেটি ভারতের সেনাপ্রধান বললেন যে আসলে রাষ্ট্রীয় বিষয়গুলোতে একটি নির্বাচিত সরকারের সাথেই ভারত সরকার আলোচনায় স্বাচ্ছন্দ্য বোধ করবে? তার মানে এই কূটনৈতিক পরিভাষায় তো এই বক্তব্যটি একটা বিশেষ অর্থ বহন করে। তার মানে ভারত যে জিনিসটা বারবার ভুলে যাচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশে কখন কে ক্ষমতায় থাকবেন কিংবা বাংলাদেশের শাসন ব্যবস্থায় কারা থাকবেন, এখন যে সরকার আছে তারা আজ থাকুক কাল থাকুক, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে করবেন ততদিন পর্যন্ত নিশ্চিতভাবেই তারা থাকবেন। সুতরাং সেই যে আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়টাই ভারতের রাজনীতিতে বারবার ভুলে যাওয়া হয়। কারণ আপনাকে এটা মনে রাখতে হবে যে 5ই আগস্টের পরে বাংলাদেশ কিন্তু ভারতের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। প্রবলেমটা হচ্ছিল যে ভারত বাংলাদেশে এসে কার সাথে যোগাযোগ করবে, কার সাথে কথা বলবে, সেটাই কিন্তু সে খুঁজে পাচ্ছিল না। এবং তার যে আঞ্চলিক সম্পর্কগুলি আছে, কোনো একটা আঞ্চলিক সম্পর্ককে আমরা দেখাতে পারবো যে যেখানে একটা স্টেবিলিটি কন্টিনিউইটি আছে, আমরা দেখাতে পারছি না। সুতরাং সেই জায়গাতে গিয়ে বাংলাদেশে এখন ইন্টারিম গভর্নমেন্ট থাকলেও যে ধরনের উপদ্রব হবে, ইন্টারিম গভর্নমেন্ট না থাকলেও উপদ্রবটা হবে। সুতরাং আপনাকে এইটাকে কনস্ট্যান্ট ধরে, ফলে এখন বলা হচ্ছে যে গণতান্ত্রিক সরকার আসলে পরে আমরা তাদের সাথে সম্পর্ক ভালো করবো। কেন? বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সেটা কি মানুষের সরকার না নাকি? সুতরাং সেই বিষয়গুলি নিশ্চিতভাবে
বাংলাদেশের আরো স্ট্রংলি তুলে ধরা দরকার। এবং আপনি দেখেন বিগত 15 বছরে বাংলাদেশে তো আলো পলিটিক্যাল পার্টিগুলি ছিল, সেই পলিটিক্যাল পার্টিগুলিকে কি কখনো মূল্যায়ন করা হয়েছে? সুতরাং সেই মূল্যায়নের জায়গাগুলিও কিন্তু নাই। ফলে আজকে বাংলাদেশের যে অভূতপূর্ব পরিবর্তন এবং ভবিষ্যতেও যে পরিবর্তনগুলি আসবে সেগুলিকে মেনে নেওয়ার সক্ষমতাটাও বাংলাদেশের ভারতকে তৈরি করে দিতে হবে। তাছাড়া আমি মনে করি না যে খুব একটা, এবং একটা পয়েন্ট আমার না বললেই না, সেটা হলো খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস এখানে থাকতেই হবে। এবং ন্যাশনাল কনসেনসাসটা বাংলাদেশের ফরেন পলিসি হোক, ডিফেন্স পলিসি হোক, ডিফেন্স স্ট্র্যাটেজি হোক, সেটা মানে কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভরশীল হওয়া উচিত না। অন্ততপক্ষে ভারতের এই একটা দীক্ষিত আছে যে তাদের যত কিছুই হোক মানে নেইবারের প্রতি তার সম্পর্কের জায়গাটা একই থাকে। এখন বিজেপি সরকারের ক্ষেত্রে তার পররাষ্ট্রনীতির দুর্বলতা বারবার আমাদের সামনে চলে আসছে। আজকে যদি আপনি একটা ইন্টারেস্টিং দেখেন যে বাংলাদেশে হঠাৎ মোদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে মোদি সরকার অনেক উপরে এটা সেটা হয়ে যাবে, এখনো পর্যন্ত কিন্তু মোদি সরকারকে ট্রাম্পের ইনঅগারেশনে দাওয়াতপত্র পাঠানো হয়নি, যে কারণে জয়শঙ্কর সাহেব সেখানে যাবেন। তাহলে আপনি দেখেন যে প্রায়োরিটি লিস্টেও আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং গুলি এখনো হয় নাই। না, এখানে আরেকটি প্রশ্ন যে আপনি ঐক্যের প্রসঙ্গ বললেন, সেই ঐক্যের জায়গাটি সরকারের পক্ষ থেকে সেই প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এবং একটা জায়গাতে কিন্তু আমাদের রাজনৈতিক দল কিংবা ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানগুলো তার একমত যে ভারতের এই দাদাগিরি, তাদের এই যে চাপিয়ে দেওয়ার নীতি সেটি পছন্দ করছে না। কিন্তু আমার প্রশ্নটা হলো আপনার কাছে যে ঐক্য আছে কিন্তু সেই ঐক্যের ফসল বা আমরা ঘরে তুলতে পারছি কই? দেখেন আপনি এই মানে ভারতের দাদাগিরি বিষয়টা অ্যাবসলিউটলি ইম্যাটেরিয়াল। এখানে ম্যাটেরিয়াল যে বিষয়টা সেটা হলো যে বাংলাদেশের ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস হতেই হবে, রাইট? ফলে আপনি সবকিছুতে যোগ বিয়োগ করবেন। ভারতের মায়ানমারের ক্ষেত্রে আপনি হিসাব করেন না কেন যে মায়ানমারের সাথে তাতমাদের সাথে সম্পর্ক রাখবো কি আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখবো, সেগুলি চিন্তা করতে গেলে একবার চীন কি মনে করবে, ভারত কি মনে করবে, বলতে বলতে কিন্তু পুরা বর্ডারই আপনার এখন পরিবর্তন হয়ে গেছে, তাই না? সুতরাং আপনাকে বাংলাদেশ ফার্স্ট চিন্তা করে সামনে আগাতে হবে এবং সেইটা আগাতে গেলে পরে আমাদেরকে যে এই ন্যাশনাল কনসেনসাস, আমি মনে করি যে এখানে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র বলে কথাটা না, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটাতে সবাইকে এক থাকতে হবে। এবং আমি মনে করি অন্ততপক্ষে জুলাই রেভলিউশনের পরে এই একটা জায়গাতে বাংলাদেশের মানুষের মধ্যে এসছে, বোধতাটা এসছে, এবং সেটা আমি মনে করি ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিরা সম্মান করবেন যে বাংলাদেশ চায় যে যারাই শাসনে থাকুক না কেন বাংলাদেশকে তার সসম্মানের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। জি, অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার, আসতে চাই আসলে উত্তরণের উপায়। আমরা তো সমস্যা এবং তার চারপাশে যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আলোচনা করলাম, উত্তরণের জায়গাটি যদি একটু, নিশ্চয়ই আপনার ভাবনা আছে, সেগুলো একটু শুনতে চাই। উত্তরণের উপায় কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো বিষয় যদিও আসছে, তারপর আমি হয়তো সময় পাবো না, তবে আমি সর্বশেষ জায়গা থেকে একটু বলি। সেটি হচ্ছে ন্যাশনাল কনসেনসাস, এটি খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার ইন্ডিপেন্ডেন্ট এবং অটোনমি একটা ফরেন পলিসি তৈরি করতে চান, যদি এটি আপনি এনশিওর করেন, তাহলে কিন্তু ওই যে দাদাগিরি যে কথাটা বলা হলো ভারতের, আমি মনে করি, আমি ওনার সাথে একমত, এটা ইম্যাটেরিয়াল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্টকে, যেটি ভারতের আপনার সেনাবাহিনী প্রধানের যে বক্তব্যটা, যে পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে তাদের যে রিলেশনশিপটা, এটি সত্য যে যে কোনো মূল্যে দিন শেষে আপনাকে একটি নির্বাচিত সরকারের কাছে কিন্তু ক্ষমতাটা যাবে আলটিমেটলি। কী কারণে? জনগণকে যদি আপনি মনে করেন রাষ্ট্রের মালিক, তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনাকে রাষ্ট্র কর, তখন আমি বলছি জবাবদিহিতা এবং দায়বদ্ধতা চলে আসবে। এখন এই ইন্টারিম গভর্নমেন্টকে আপনি দেখবেন যে যেটা বলা হচ্ছে উৎপাত করা, আমি ওনার সাথে একমত। আসলে এই সময়টা কিন্তু উৎপাত করতেই চাবে তারা। যেমন আপনি দেখেন যে 2000 তারা তো ভাবছে যে রাজনৈতিক দলের সরকার আসলেই তাদের সুবিধা খুব সহজে নিয়ন্ত্রণে আনা যায়। দেখুন, এখানে কিন্তু একটা ন্যারেটিভ আলোচনার মধ্যে আজকে আসছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক সরকার ক্ষমতায়, মানে স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল, আমরা একটা কম্পারিজন করেছি যে আসলে কোনো না কোনোভাবে প্রত্যেকটি সরকারি হাউস এই জায়গাতে ফেল করেছে। আমি আসলে এর সাথে একমত না। কারণ এই কারণেই আপনি বলতে পারেন যে কেউ হয়তো ভূমিকা বেশি পালন করেছে, কেউ হয়তো কম পালন করতে পেরেছে, এবং লাস্ট 17 বছর আসলে কোনো ভূমিকাই ছিল না বাংলাদেশকে আফল করার ক্ষেত্রে। এটি কিন্তু যদি আমি সবাইকে একইভাবে চিন্তা করি, তাহলে এটা আমার মনে হয় ভুল পারসেপশন, নাম্বার ওয়ান। আরেকটু হচ্ছে এখানে জাতীয় নাগরিক কমিটির একজন প্রতিনিধি আছেন, উনি বলেছেন যে ইয়াং জেনারেশন চিন্তা, আমি ওনার সাথে একমত। ইয়াং জেনারেশনের চিন্তাটার প্রতিফলন আপনি কীভাবে ঘটাবেন? আপনি তো রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে,
আপনি তো এইভাবে যেতে পারবেন না। তাহলে এটা ওয়েলকাম করব যে একটি গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে, গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা এনশিওর করার মধ্য দিয়ে আপনি যত রাজনৈতিক দলই থাক না কেন, আলটিমেটলি জনগণের কাছে থেকে যেতে হবে ম্যান্ডেট নেওয়ার জন্য। না, এখন আমি একটা ভুল মেসেজ যাচ্ছে, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিন শেষে আমাকে জনগণের কাছে ফিরে যেতে হবে। জনগণই ক্ষমতার উৎস। জনগণ যদি আমাকে পছন্দ করে ভোট দেয়, ভোট দিয়ে যদি বলে আপনি রাষ্ট্র ক্ষমতায় যান, আমি যদি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী যদি সেটি বাস্তবায়ন করতে না পারি, তাহলে ফার্দার যখন আমি জনগণের কাছে, জনগণ আমাকে রিগ্রেট করবে, নাম্বার ওয়ান। কিন্তু এই সুযোগ যেহেতু দীর্ঘদিন ছিল না বাংলাদেশে, ওই চর্চাই ছিল না, এবং আমরা অপরাপরে যেটা বলছেন দাদাগিরি তখনই ঘটেছে যখন আপনি ডিফ্যাক্টো স্টেট, একটা হচ্ছে ডিজিউর এবং ডিফ্যাক্টো, অর্থাৎ ডিফ্যাক্টো স্টেট হিসেবে ভারত এখানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে, এবং ফলশ্রুতিতে আপনি ভারতের কাছে সব দিয়েছেন, যেটা আমরা বিভিন্ন সময় শুনেছি। এখন ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট, আপনি লিগেসি যদি চান, জনগণের যদি ম্যান্ডেট চান, একটা পলিটিক্যাল লিগেসি যদি চান, তাহলে আপনাকে জনগণের মধ্য দিয়ে কিন্তু আসতে হবে। আমার যেটা মনে হয় যে 1971 সালে আপনি দেখবেন যে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে, কী কারণে? এই স্টেট যাতে আসলে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, ক্রাশ। এই পর্যায়ে আপনি 2009 সালে আপনি দেখবেন সেনা কর্মকর্তা প্রায় 57 জন মিউটিনি হয়েছে, অর্থাৎ একটি সামরিক বাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য। আপনি কোশ্চেন আসতে পারে না, 2009 সালে তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, ভারতের ব্লেসিং এ ছিল, তাহলে এটা ঘটলো কেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার একজন বন্ধুর কাছ থেকে, বিজিবিতে তখন ছিলেন, এখন তো বর্ডার গার্ড হয়েছে, বক্তব্য হচ্ছে যে এটা মানুষের পারসেপশন এরকম, ভারত এটা করেন নাই। কিন্তু আমি তো মনে করি যে এই ঘটনার সাথে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং ন্যাশনাল কনস্পিরেসি ছিল, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট কোনো ইনকোয়ারি হয় না। তার মানে আমার প্রশ্নটা হলো যে অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার, যে এই যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কেবল 71 সাল থেকে যদি আপনি চিন্তা করেন 2024 সাল পর্যন্ত, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের সাথে অন্য কোনো রাষ্ট্রের সম্পর্ক থাকুক বা একটা ভালো সম্পর্ক থাকুক, সেটা কি ভারত চায়? এটা আসলে আপনার খুব এক কথায় হতো উত্তর দেওয়া ডিফিকাল্ট। তারপর আমি বলি, দেখেন 1975 সালের পরে কিন্তু বাংলাদেশকে রিকগনিশন দিয়েছে প্রথমে চায়না, এর এক পর্যন্ত কিন্তু দেয় নাই, এটা কি সত্য? আবার সেই চায়নার সাথে কিন্তু এই যে শেখ হাসিনার সরকার একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়েছিল। আমি যেটা মনে করি যে ফরেন পলিসিতে আপনি দেখবেন যে এখানে কিন্তু পার্মানেন্ট শত্রু এবং পার্মানেন্ট মিত্র বলে কোনো জিনিস নাই। মূল কথাটা হচ্ছে আমি বাংলাদেশের জাতীয়তা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ইন্টারেস্ট, এটা আমি কতটুকু আফল করতে পারছি, আমি সেটাকেই প্রথমে আফল করতে চাই। এবং সেটা আফল করার ক্ষেত্রে যদি মনে হয় যে আমার কখনো কোনো শত্রুর সাথে আমার রিলেশনশিপ বিল্ড আপ হতে পারে, সেটি অসম্ভব কোনো ব্যাপার না। আপনি ভিয়েতনাম এবং আমেরিকার রিলেশনশিপ আপনি দেখেন কোন মাত্রায় গিয়ে দাঁড়িয়েছে, আপনি জাপানের সাথে রিলেশন দেখেন কোন মাত্রায় গিয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি যদি আমার প্রতিবেশী সুলভ আচরণ ভারত না করে, আমি কেন তার কাছে নতজানু হব? আমি আমার অবস্থানটাকে শক্ত করব, আমি কিন্তু আমার ফরেন পলিসিকে অনেক বেশি আফল করব যদি জনগণ আপনার সাথে থাকে। আর যদি জনগণ আপনার সাথে না থাকে, যে কথাটা লাস্টে বলেছেন, মানে সেই লড়াইটা কঠিন হয়ে পড়ে। আপনি বলেছেন কনসেনসাস আছে, আমি মনে করি কনসেনসাস আলোচনার মধ্যে দিয়ে আছে, বাট প্র্যাকটিক্যালি কনসেনসাস, মানে আমার প্রশ্নটা ছিল এরকম যে আলোচনা আছে কিন্তু সেই সমঝোতা বা কনসেনসাস বাংলাদেশে প্র্যাকটিক্যালি কনসেনসাস কতটুকু আছে আমি ব্যক্তিগতভাবে সন্দেহান। যেটা বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক হোল্ডার যারা, তাদের বক্তব্য থেকে কিন্তু এটি আমাদের কাছে প্রতীয়মান হয় যে কনসেনসাস এখনো ওই মাত্রায় বাংলাদেশে যায়। যতক্ষণ পর্যন্ত কনসেনসাস আপনি এই জায়গাতে ড্র করতে না পারবেন, ইস্পাত কঠিন ঐক্য, ততক্ষণ থেকেই যাবে, ততক্ষণ ভারত উৎপীড়ন করবে, আপার উপর ইন্টারফারেন্স করবে, এবং রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক দল গেলেও সেখানে এক ধরনের পাকিস্তান ভারতের প্রেসার বেড়ে যায় কেন? না, ব্যাপার হয়েছে কি যে এখন ভারত যেহেতু আপাতত পরাজিত, এই অর্থে যেভাবে গত 16 বছর তারা বাংলাদেশকে চালিয়েছে, সেই জায়গায় তারা পরাজিত, ফলে তারা এখন একটা পাকিস্তান আবার এসে ঢুকে পড়ছে এরকম একটা আওয়াজ তোলার তারা চেষ্টা করবে, এবং তাদের গণমাধ্যম দেখলে সেটা বোঝা যায়। কিন্তু ঘটনা হচ্ছে কি, কাওয়ালি তো তারাও শোনে, কাওয়ালি তারা শুনে, আমরা আবার জিন্নার জন্মদিনও পালন করি। যাই হোক, আমি বলছি কি যে পাকিস্তান ভারত চিরশত্রু, ফলে ভারত যেখানে হেরেছে পাকিস্তান সেখানে জেতার চেষ্টা করবে, ভারত যেখানে পিছু উঠেছে পাকিস্তান সেখানে এগোনোর চেষ্টা করবে। আমাদের কাছে সবাই সমান। জাতীয় স্বার্থটা যদি আমরা দেখি, ভাই পাকিস্তান আসলো না, ভারত আসলো না, চায়না আসলো, আমেরিকা, যাই হোক না কেন, যে আলোচনাটা আমরা করছিলাম যে জাতীয় স্বার্থে যদি জাতীয় ঐক্যমত থাকে, যেটা তৈরি হয়েছে 5ই আগস্টের ঘটনার পরে, অন্তত ভারত প্রশ্নে, সব প্রশ্নে না, এরকম আরও যেসব প্রশ্ন, সেটা কোনো দেশ হোক, আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয় হোক, গণতন্ত্র হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, যাই হোক না কেন,
এমনকি ইতিহাস যেটা নিয়ে ইদানিং খুব বিতর্ক হচ্ছে, আমি বলছি কি যে জাতীয় ঐক্যমত্য হলে পরে আপনার কোনো দেশই আপনাকে স্থায়ীভাবে ক্ষতি করতে পারবে না। আর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের পক্ষে যেটা বলছিলাম আমি, ওই সরকার এসে এই বাস্তবতার কারণে যেমন ভারতের কাছে নতজানু হতে পারবে না, দ্বিতীয়ত তারা তো ভাই ভোটে আসবে, তারা তো ভারত বসায় দেবে না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণের ভোটে আসবে, জনগণের সমর্থনে আসবে, তারা কেন ভারতের কথা চিন্তা করবে? আপনি অতীতের সকল সরকার ভারতকে তো সামুদ করেছে কম আর বেশি, এটা বলে আপনি গত 16 বছরটার সাথে এটা মিলে ফেলতে চান, এটা ঠিক না। না, আমরা মিলাতে চাই না, আমরা একটা না, কিন্তু মনে হয় যে এটা পাশাপাশি তার করা মিলাতে চান আশরাফ ভাই, এবং নিশ্চয়ই আপনি ওই সেটা বার্তাটাই ভুল আসে। বুঝবেন না, নিশ্চয়ই আমরা একটা বাস্তবতা বোঝার চেষ্টা করছি। শেষ মন্তব্য এখনই আমি শুনছিলাম, যে যোগ করুন। আমি শেষ কথাটা বলি, সেটা হচ্ছে যে আমরা এই যে অর্জনটা আমাদের 5ই আগস্টের পরে, সেটি ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, জাতীয় ঐক্যমত, জাতীয় স্বার্থ, বাংলাদেশের স্বার্থ, দেশপ্রেম, যা যা কিছু, আপনি কি মনে করেন যারাই নির্বাচিত হোক এই বিষয়গুলোর বাইরে তারা থাকতে পারবে, অথবা এই বিষয়গুলোর বাইরে গিয়ে তারা জনগণের সমর্থন পাবে, অথবা জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হয়ে সরকারে যাওয়ার পরে এই স্পিরিট, এই চেতনা, এই বাস্তবতা, জনগণের এই আকাঙ্ক্ষা ধারণ না করে তারা দেশ চালাতে পারবে? নিশ্চয়ই পারবেন। অসংখ্য ধন্যবাদ। ফলে ওই যে অতীতে কে কি করেছে আপনি যাই বলেন না কেন, এই বাস্তবতায় আমরা ভিন্ন কিছু দেখব। জি, অসংখ্য ধন্যবাদ। স্বামী কমল ভাই, আসতে চাই যে আসলে ভারত যাদেরকে মানে বৈশ্বিকভাবে, তো সেখানে সেই প্রসঙ্গটিও আছে যে তাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সূত্র ধরে সেখান থেকে একটা চাপ তৈরি করা, একটা কূটনৈতিক প্রেশার তৈরি করা, সেটা কতটা ফল দিবে যদি এরকম পথে হাঁটে বাংলাদেশ? দেখুন, ভূ রাজনীতিতে এই সম্পর্কটাকে এককভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। যখন আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক চিন্তা করব, তখন আমাকে চায়নাও চিন্তা করতে হবে, আমার প্রতিবেশী মায়ানমার চিন্তা করতে হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক ইন্টারেস্টের কথাও চিন্তা করতে হবে। এখন দেখুন, সামনে একটা সুযোগ আসছে, যেমন এখন চায়না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা করতে যাচ্ছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় $137 বিলিয়ন। এখন ভারত কিন্তু বিপদে পড়েছে, বিকজ এটা ব্রহ্মপুত্র নদীতে দিচ্ছে, তিব্বতের উপরে। এটা এখন ভারতের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আমি যে জিনিসটা বলতে চাই, ভূ রাজনীতি, যেমন চায়না এখন উন্মুখ হয়ে আছে ভারত মহাসাগরে ঢোকার জন্য। চায়নার জন্য দুইটা পথ, একটা হচ্ছে গোয়েদার দিয়ে ঢোকার জন্য, আর একটা হচ্ছে মিয়ানমার দিয়ে আসার জন্য। মিয়ানমার দিয়ে যে আসবে, মিয়ানমারের যে গেটওয়ে, সেটা হলো সিতওয়ে, আরাকানের রাজধানী, এটা কিন্তু পরিচালনার দায়িত্ব আবার ভারত নিয়েছে। সো ভারত খুবই স্মার্টলি মানে চায়নাকে আউটস্মার্ট করেছে। এর মাধ্যমে ভারত যেটা করেছে, এটার থেকে শুরু করে তার 7 সিস্টারের সাথে একটা বিকল্প রুট চালু করেছে। একেবারে আমরা শেষের দিকে, ভারতের এই উৎপাত কি চলতেই থাকবে এটা মনে হয়? হ্যাঁ, চলতে থাকবে, এটা চলতে থাকবে। শুনুন, প্রতিবেশী চেঞ্জ করা যাবে না, কিন্তু প্রতিবেশী আচরণকে কিন্তু চেঞ্জ করা যায়। আমি ডেভিড এবং গোলায়েতে একটা ছোট্ট গল্প বলবো, তাতে বুঝতে পারবেন। ডেভিড অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল একজন মানুষ, আর গোলায়েত 12 বছর একটা ছোট্ট ছেলে। তা ডেভিড তার বিশাল সৈন্যবাহিনী, অশ্ববাহিনী সবকিছু নিয়ে আসে। এসে যখন গোলায়েত ছোট্ট একটা ছেলে দেখে, তখন যা, আরে তোমরা সব চলে যাও, বাংলা সিনেমার মতো, আমি একাই একে তুলে আছাড় মারবো। গোলায়েত তখন পকেট থেকে বের করে যে গুলতি মারে না, সে গুলতি দিয়ে ডেভিডের এই জায়গায় মারলো, ঠিক আছে, এবং ডেভিড ধরাশায়ী হয়ে গেল। সো এটা কিন্তু ইতিহাসের শিক্ষা। আপনি আমাকে ভারতের জনসংখ্যা দিয়ে, অস্ত্র দিয়ে, গোলাবারুদ দিয়ে, সবকিছু দিয়ে আমাকে আন্ডারমাইন করতে পারবেন, কিন্তু আমার যদি অ্যাটিটিউডটা অ্যাগ্রেসিভ হয়, আমার যদি চেতনায় দেশাত্মবোধ থাকে, উই ক্যান ডিফিট এনি ফোর্স। অসংখ্য ধন্যবাদ। সাহেব মুস্তাফিজ, শেষ মন্তব্যে কি বলবেন? শেষ মন্তব্য এটাই হচ্ছে যে বিগত 17 বছরে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আওয়ামী লীগ করতে পারেনি, এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ ছিল। তারপরেও কিন্তু ভারতের সাহায্য নিয়ে আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতায় ছিল, এবং সে সময় যেসব বিরোধী দলগুলো ছিল তারাও কিন্তু সেই জায়গা থেকে ব্যর্থ এই ভারতের আগ্রাসন ঠেকাতে বা সেই জায়গায় জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে। বিরোধী দলের কি করণীয় ছিল, কি করতে পারত? তারা তো জনগণকে নিয়ে সেই আন্দোলনগুলো করতে পারত। এখন যে আন্দোলনটা হলো, আমাদের ছাত্র, নাগরিক সবাই মিলে যে আন্দোলনটা করলাম, আমরা তো সফল হয়েছি। বিগত সময়ে কেন বিএনপি বা যে দলগুলো ছিল তারা কেন পারেনি? সে জায়গায় তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও তারা সেই শক্ত অবস্থান নিতে পারেনি। তারা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক তাদের চিন্তা ছিল, যে নির্বাচনে কিভাবে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের পররাষ্ট্রনীতি বলেন, তাদের সাথে কথাবার্তার জায়গা বলেন, সেখানে কিন্তু নরম। সামনে বিএনপির ভাবনা কি দেখছেন? সামনের ভাবনা তো আজকে আমরা কিছুটা ক্লিয়ার হলাম, যে তারা সেক্ষেত্রে কিছুটা নরম, এবং তারা চিন্তা করছে যে পুরোপুরি রাজনৈতিক দলগুলো আসলে সেক্ষেত্রে ভূমিকা ওরকম করে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার মেসেজ এটাই, যে সামনের দিনগুলোতে যেই দলই আসুক না কেন, নিজেদের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে নিজেদের দেশের স্বার্থ সবার আগে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ সাহেব মুস্তাফিজ, বেস্ট নাসিরউদ্দিন অসীম।
আসিফ ভাই, যে আপনার শেষে শুনবো যে বিএনপি যখন বিরোধী দলে ছিল বিগত 15 বছরে সেই জায়গাতেও বিএনপি যথাযথ ভূমিকা পালন করতে পারেনি, সাইদ মুস্তাফিজ ভাই বললেন। না, আমি এটা আপনার সম্পূর্ণরূপে একমত নই, মোটেও আমি একমত সম্পূর্ণরূপে না। জি, দেখুন 1991 থেকে 96 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। বিএনপি ভারতকে তুষ্ট করেনি, যার কারণে 96 সালে ক্ষমতা আসেনি। কেন আসেনি একথা আমি বলছি। আওয়ামী লীগের সভানেত্রী তিনি বলেছেন যে 2001 সালে ভারতের কথা মতো কাজ করতে পারেনি বলে 2001 সালে ক্ষমতায় আসেনি। জি, তার মানেটা কি? আপনি ভারতের উপরেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করেন, আমি এটা বিশ্বাস করি না। 2007-8 সালের পরে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার, সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি এবং আওয়ামী লীগের শাসনামল দেখেছি, তাতে দেখা গেছে ভারতের স্বার্থটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। আমরা বলি যে জনগণের সরকার যখন আসবে তখন বোধহয় পররাষ্ট্র নীতিতে একটা পরিবর্তন আসবে। অসীম ভাই শেষ লাইনটি শুনবো। একটা রাজনৈতিক দল 30 থেকে 40% জনগণের আপনার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, কিন্তু বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে শতকরা 80% জনগণের সমর্থন নিয়ে আছে। একটা কথাই আমি শেষ বলি, শত্রু আমার বন্ধু। জি, অসংখ্য ধন্যবাদ। আমি যেটা মনে করি, শেষ মন্তব্য কি যোগ করবেন অসীম ভাই? আজকের মতো অসংখ্য ধন্যবাদ। জি, ভারত আমার কাছে বড় কিছু না, জনসংখ্যা কিংবা ভৌগোলিক সীমা বড় বিষয় নয়, জনগণের মর্যাদার বৈশিষ্ট্যে বিচার হবে। জি জি, অসংখ্য ধন্যবাদ অসীম ভাই। আমার শেষ মন্তব্যটা বলি, সেটা হচ্ছে এরকম যে ভারত প্রথমে আপনাকে কাতুকুতু দিবে যে আপনি কোনো রিয়াক্ট করেন, কিন্তু আমাদের হাসা যাবে না। না, আপনি রিয়াক্ট করেন কিনা। যখন দেখা গেলো যে আপনি কোনো রিয়াক্ট করছেন না, তখন আপনাকে ল্যাং মারবে, ল্যাং মারে পড়ে গেলেন, তখন আপনি রিয়াকশন দিচ্ছেন না, তখন থেকে কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন কি করবে? আপনার সাথে সমঝোতা আসবে। আমি মনে করি এখন কাতুকুতু এবং ল্যাং মারছে, যখন আপনি খুব স্ট্রিক্টলি থাকবেন তখন আপনার সাথে সে সমঝোতা আসতে বাধ্য। এটি আমার শেষ মন্তব্য। আপনার শেষ লাইনটি শোনা সম্ভব হয়নি, যে কিছু শেষ লাইন হিসাবে কিছু যুক্ত করবেন কিনা অসীম ভাই? জি, আমি একটা কথাই বলেছি যে আপনার জনসংখ্যা কিংবা ভৌগোলিক সীমা রক্ষা, বর্গ মাইল কিংবা স্কোয়ার মাইল দিয়ে আপনি একটা রাষ্ট্রকে বিচার করতে পারেন না। দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে এবং দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি ঐক্যবদ্ধ থাকে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট রক্ষা করার জন্য, তখন যে কোনো বড় পরাশক্তিকেই আপনি মোকাবেলা করতে পারবেন। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এর থেকে আর বড় শক্তির প্রয়োজন হয় না, জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। বেস্ট নাসিরউদ্দিন অসীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করার আগে আজকের আলোচনা সম্মানিত আলোচক হিসেবে যারা উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সাথে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও একই সময় দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।